লাইভ হ্যাঁ ফোন নট কানেক্টেড তো তুই আমি পাঠাবো কি করে এটা কিটা লিংকটা আমি পাঠিয়ে দিচ্ছি গেছিস লাইভে গেছিস হুম তাহলে কথা বলছিস কি করে বলছি লোকজন শুনছে আমরা লাইভে চলে এসেছি হুম তুমি আমাকে আউটপুটটা একটু বলো হ্যাঁ দুজনেরই আউটপুটটা বলো স্যার জয়েন করলেই আমরা শুরু করব আমরা কিছুক্ষণের লেট 4-5 মিনিট লেট করে ঢুকেছি স্যার আপনি এবার সাউন্ডটা চেক করে নিন এবার শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে আমারটা ঠিক আছে তো আচ্ছা, একদম ঠিক আছে। তুমি শুধু হুম ওটা বর্ধমান মিউনিসিপাল স্কুল, তোমাদের যে গ্রুপটা ওটা হচ্ছে এক্স স্টুডেন্টস, তাই তো? এক্স স্টুডেন্টস হ্যাঁ এক্স স্টুডেন্টসে আপনি ওটা দেখে নিন একবার দিয়ে ওটা একটু শেয়ার করে দিন ওটা কি তুমি দিয়েছো? হ্যাঁ ওটা আমরা লাইভে আছি 2 মিনিট অলরেডি হয়ে গেছে আপনি একবার দেখে নিন দিয়ে আচ্ছা একটু লিঙ্কটা শেয়ার করে দিন আমরা লিঙ্ক গুলো শেয়ার করে ফেলি এবং তারপরেই কথাবার্তা শুরু করব আচ্ছা, দিস ভিডিও ইজ লাইভ নাও। হ্যাঁ ওটা আমরা লাইভে আছি 2 মিনিট অলরেডি হয়ে গেছে আপনি একবার দেখে নিন দিয়ে একটু ফিডব্যাক আসছে একটা স্যার আপনি আপনার ল্যাপটপের সাউন্ডটা মিউট করতে হবে আর নচেত ফেসবুকের ভিডিওটা মিউট করতে হবে আপনার ফেসবুকের ভিডিওটা থেকে ফিডব্যাক নিচ্ছে বলো। হ্যাঁ স্যার আপনার ফেসবুকের ভিডিওটা আপনি একটু মিউট করে দিন ওইটা থেকে ফিডব্যাক নিচ্ছিল আর নেবে না। আচ্ছা আপনি শেয়ার করে দিয়েছেন তো হুম, তাহলে আমরা কথায় ঢুকছি আর সাউন্ড একদম ঠিকঠাক তাই তো হ্যাঁ ঠিক আছে, বলো। আচ্ছা ঠিক আছে শুভ সন্ধ্যা আপনাকে শুভ সন্ধ্যা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজোর আর মাত্র 9 দিন বাকি এবং এর সাথে সাথেই যে কথাটা আমাদের বলতে হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় 30,000 এই দুটো কথা সমাবর্তন একসাথে হবে আমরা কোনোদিন ভাবিনি আসলে 2020 সালের প্রথম থেকেই আমাদের ভাবনা অনুযায়ী কোনো কাজই হয়তো হচ্ছে না প্রথমে করোনা তারপর আমফান এই যে দুটো প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা কতটা আহ, অসহায় এই প্রকৃতির কাছে এবং এই প্রকৃতির এই খামখেয়ালিপনার বিরুদ্ধে যে মানুষরা কাজ করে যাচ্ছেন চিরন্তন তাদের মধ্যে ডাক্তারি পেশাটাকে ডাক্তারি পেশাটা অগ্রগণ্য আজকে এই যে আমাদের লাইভে আসা আমরা নাম দিয়েছি তুমি একা নও এই উদ্যোগটা আমাদের আপনাদের যে সমস্যাগুলো এই করোনা পরবর্তী কালে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেই সমস্যার সমাধান খোঁজার জন্য আমরা কিছু ডাক্তার বাবুর সঙ্গে আমরা কথা বলবো এবং বলেওছি এর আগে তারই কন্টিনিউশন হিসেবে আজকে দ্বিতীয় পর্ব আজকে আলোচনায় রয়েছেন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক লাহিড়ী ডাক্তারবাবু আপনাকে স্বাগতম বলো। কেমন আছেন জিজ্ঞেস করব না এই সময় কেমন আছেন জিজ্ঞেস করাটা হয়তো বিড়ম্বনা প্রথমে জিজ্ঞেস করব এটার অভিজ্ঞতা তো আগে কোনোদিন ছিল না তো এই যে এতদিনের লকডাউন পরবর্তী যে জীবন এইটা কিভাবে মানিয়ে নিচ্ছেন সুদীপ্ত, তোমাকে এবং তোমাদের প্রত্যেককে আগে অভিনন্দন জানাচ্ছি যেরকম একটা সুন্দর অনুষ্ঠানের কথা ভাবার জন্য, এবং নামটা তুমি একা নাও এই নামটাই আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে প্রায় 30-35 বছর আগে, যখন ভয়ঙ্কর ভাবে এইডস নিয়ে সারা পৃথিবী তছনছ হয়ে যাচ্ছিল। তখন সারা পৃথিবীর রক স্টাররা একটা অনুষ্ঠান করেছিলেন এবং সেই অনুষ্ঠান সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছিলেন। তার থেকে যে টাকা উঠেছিল সেটা দিয়ে আফ্রিকায় হেল্প করা হয়েছিল।
সেটাতে একটা বিখ্যাত গান ছিল ইউ আর নট অ্যালোন। সেই আচ্ছা। গানটার কথা আমার কেন জানি না মনে পড়ে গেল তোমার তুমি একা নও এটা থেকে। হ্যাঁ, মানুষের সভ্যতার ইতিহাসে এটা প্রথম অতিমারি নয়। আমরা যদি একেবারে প্রাগৈতিহাসিক কথা যুগের কথা ভুলেও যাই, মধ্যযুগেও আমরা বিরাট বিরাট সমস্ত প্লেগ, আরো অনেক সাংঘাতিক সমস্ত মহামারী অতিমারি হয়েছে। তখন হয়তো এই কনসেপ্টটা ছিল না, একটা দেশে হলে অন্য জায়গায় জানা যেত না। কিন্তু গত শতাব্দীর প্রথমে 1918-19 সাল থেকে 21 সাল পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার যে মহামারী সেটা আমরা জানি, এবং সেটাই অতিমারি আমাদের জানার সীমার মধ্যে। এছাড়াও কলেরা, স্মল পক্স, এই সমস্ত অতিমারি সেগুলো পৃথিবীকে তছনছ করেছে, বহু মানুষকে, লক্ষ মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে আমরা জানি। যে স্প্যানিশ ফ্লুর কথা বলা হচ্ছে সেটা কিন্তু স্পেনে আদৌ হয়নি, এটা একটা মজার কথা। ওই যে ফ্লুটা সেটা হয়েছিল সারা পৃথিবী জুড়েই। হুম, শোনা যাচ্ছে তো? একদমই একদমই একদমই। এবং সেখানে তখন প্রথম বিশ্বযুদ্ধের পরে সমস্ত জায়গায় খবরের কাগজে ওই ফ্লু এর খবর বেরোতো না, খবর বেরোতো স্পেনের নিউজ পেপারে। তার থেকে হয়ে গেল স্প্যানিশ ফ্লু। কিন্তু সেই ফ্লু কিন্তু আমাদের দেশেও হয়েছিল, আমেরিকাতেও হয়েছিল। যে ছবিগুলো আমরা দেখি মুখে মাস্ক বাঁধা এখনকার সঙ্গে 1918 সালে সারা পৃথিবী জুড়ে কিন্তু সেই ফ্লু মানুষ ভুগেছিলেন। এবং 50 মিলিয়ন মানুষ মারা গেছিলেন, 25 থেকে 50 মিলিয়ন। কিন্তু এটা আজকেরটা হচ্ছে ইনফোডেমিক, যেটা হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া যুগের প্রথম প্যান্ডেমিক। এই যে প্রত্যেক মুহূর্তে আমরা ভিডিও গেমস এর মতো দেখতে পাচ্ছি, গ্রাফ উঠছে, গ্রাফ আরো উপরে উঠলো নামলো, আমরা প্রত্যেকদিন একটা ভিডিও গেমস এর মতো দেখতে থাকছি, আজকে রাত্রে কত হলো, কালকে রাত্রে কত ছিল। এইটা 1919 সালে সম্ভব ছিল না। পার্থক্য এটা। এই আপনার কথা রেস ধরেই বলি, হ্যাঁ, এই যে শেষ যে প্যান্ডেমিকটার মধ্যে দিয়ে আমরা চলছি, এখানে টেকনোলজি একটা অনেক বড় ভূমিকা পালন করেছে। আমাদেরকে ভুল খবর দিতে, ঠিক খবর দিতে, দুটোতেই অনেকটা ভূমিকা পালন করেছে। একদম প্রথম দিকে যখন আমরা তখনও ভাবতে পারিনি যে এতটা আউটব্রেক হবে ইন্ডিয়াতে, তখন আপনার একটা ভিডিও আমরা নিয়েছিলাম, আমরা পেয়েছিলাম আপনাকে একটা ছোট্ট অংশের মাধ্যমে। আমরা সচেতন করার চেষ্টা করেছিলাম সবাইকে। এখনো এই সমস্ত সেশনটাতেই আমরা তাই করব যে দুর্গাপুজো আসছে, আপনি মাস্কের কথা বলছিলেন। তো এবছরের শপিং এর সঙ্গে, যদিও এখন শপিং বা হপিং দুটোই এখন আপাতত বন্ধ রাখাই ভালো, তবুও এবছরের শপিং এর সাথে মাস্কটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে হিসাবে জড়িত হয়ে গেছে। এ নিয়ে আমরা কথা বলবো, এর পরে কথা বলবো, কিন্তু এর আগে আমি একটু জেনে নিতে চাই, মানে আপনার সাথে আমার বা আমাদের এই যে যেই জেনারেশনটা মূলত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তার বয়সের পার্থক্যটা অনেকটাই। তো আপনার একদম ছোটবেলার জীবন এবং তারপর বড় হয়ে ওঠা, ডাক্তার হিসেবে সুখ্যাতি, এই নিয়ে কিছু প্রশ্ন আপনার কাছে করে নিতে চাই। কিছুটা আড্ডা হোক, তারপর আমরা কিছু ফর্মাল কথাবার্তা শুরু করি। তার আগে একটা কথা বলি, তোমার 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 কথা সূত্র ধরে বলি। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তোমাদের জেনারেশনটাই যদি শুধু অ্যাক্টিভ তা না, আমার জেনারেশনও বটে, এবং আমার থেকে আরো যারা বড়, আমার মা, তিনি আমার থেকেও বেশি অ্যাক্টিভ। তাই জন্য সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, অনেক মানুষের জীবনে, আমরা তো না হয় প্রফেশনাল, তা আমরা ব্যস্ত থাকি, অন্যভাবে কাজে লাগাই। যারা একা থাকেন, অনেক মানুষ আছেন সারা পৃথিবীতে, অনেক মানুষ একা থাকেন বা তাদের সন্তান সন্ততি অন্য জায়গায় থাকে, তাদের কাছে কিন্তু সোশ্যাল মিডিয়া বেঁচে থাকার কারণ। তাই জন্য বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করেন। কে পজিটিভলি, কে কিভাবে ব্যবহার করবেন সেটাই আছে। একদমই তাই। প্রথমে মানে যে প্রশ্নটা আপনার কাছে করার, যে আমি একটু অনেকদিন আগের জীবনটায় ফিরে যাচ্ছি। আপনার 6 বছর বয়স, আপনি বাঁকুড়া থেকে বর্ধমানে চলে এলেন। বর্ধমানে এসে একটা নতুন স্কুলে ভর্তি হলেন, নতুন শহর, এবং তারপর একেবারে কর্মসূত্রে একদম রাজধানী শহরে উঠে যাওয়া, রাজধানী শহরে গিয়ে কর্মসূত্রে সেখানে বাস করা। তো একটা মফস্বল শহরের মানুষ যখন রাজধানী শহরে উঠে যায়, কি কি ট্রান্সফরমেশন তার মধ্যে দেখা যায় বা কি কি সমস্যার তিনি সম্মুখীন হন? তুমি পদ্মা নদীর মাঝি পড়েছো? একদম পড়েছি। আমাদের না প্রত্যেকেরই একটা সেই ময়নাদ্বীপ খুঁজতে হয়, মনের মধ্যে একটা ময়নাদ্বীপ রাখতে হয়। ওই যে হোসেন মিয়া ময়নাদ্বীপে নিয়ে যেত, সেই ময়নাদ্বীপটা একজন ধরো একটি পাহাড়ের ছেলের কাছে সেই ময়নাদ্বীপটা হচ্ছে শিলিগুড়ি। যে ময়নাগুড়িতে থাকে তার কাছে জলপাইগুড়ি।
যে বর্ধমানে বা বাঁকুড়ায় থাকে তার কাছে ময়নাদ্বীপ হচ্ছে কলকাতা। হ্যাঁ, যে কলকাতায় থাকে তার কাছে ময়নাদ্বীপ হতে পারে বম্বে বা ব্যাঙ্গালোর। মানে আমাকে একটা কোথাও যেতে হবে, বুঝতে পারছো ব্যাপারটা? অথবা একদম আমার একদম। জেনারেশন বা আমার ঠিক পূর্ববর্তী জেনারেশনের কাছে যে ব্রেন ড্রেন যেটা হয়েছিল ভারতবর্ষ থেকে, ভয়ঙ্কর ভাবে হচ্ছে, এখনো হয়, সবাই সবাই বাইরে চলে যায়। এখন তো সারা পৃথিবী একটা আহ, মানে ছোট্ট গ্রাম হয়ে গেছে। সেই ময়নাদ্বীপটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এই যে যাওয়া, সেই যাওয়াটা কিন্তু আমরা জানি না, আমাদের আমাদের জিনের মধ্যেই থাকে। যে একেবারে ধরো যদি ভেবে থাকো, মানব সভ্যতা আজ থেকে 10 লক্ষ বছর আগে যখন শুরু করলো আফ্রিকা থেকে, ছড়াতে শুরু করলো সারা পৃথিবীতে, ইউরোপের মাঝখান দিয়ে যখন আর্য সভ্যতা ভারতবর্ষে ঢুকলো, আমরা কিন্তু ময়নাদ্বীপ খুঁজে যাচ্ছি। আমরা কিন্তু একদম জানতাম না এই যে মহেঞ্জোদারো সভ্যতা উঠলো, নামলো, ভাঙলো ভারতবর্ষে, তারপরে ঢুকলেন, তারপরে ইসলাম ঢুকলেন, ময়নাদ্বীপ সবাই খুঁজছে। তাই জন্য এটা আমার বা তোমার একজন মানুষের কোথাও যাওয়াটা সেখানে মানে খুব ইনসিগনিফিকেন্ট। এটা সারা মানব সভ্যতাই এরকম ভাবে এগোচ্ছে। হ্যাঁ, 6 বছর বয়সে বাঁকুড়া থেকে বর্ধমানে আসা। আমার বাবা সরকারি চাকরি করতেন, ছিলেন। উম, বাঁকুড়া মেডিকেল কলেজে থেকে বর্ধমানে তিনি চাকরি সূত্রে আসেন। তখন আমি ক্লাস 2 এ পড়ি। মজার ব্যাপার আচ্ছা হচ্ছে, আমি প্রথমে কিন্তু বর্ধমান মিউনিসিপাল স্কুলে ভর্তি হইনি। আমি যেটা ভর্তি হয়েছিলাম এটা একটা হিন্দু বালিকা বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। একটি বালিকা বিদ্যালয়। তখন বালিকা বিদ্যালয়ে যে প্রাইমারি করতে কিন্তু ছেলেদেরও ভর্তি করা হতো। এবং সেটা নিয়ে অনেক খ্যাপাতো আমাকে, যে বালিকা বিদ্যালয় থেকে মিউনিসিপাল স্কুলে। প্রথম বড় স্কুল মিউনিসিপাল স্কুল 75 সালে। ক্লাস 4-এ আমি এলাম, যে এত বড় স্কুল, এত বড় মাঠ, সেটা দেখেই আমার একটা ভয় হয়ে গেছিল। যে নিবটা দিয়ে, যে পেনটা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, সেই পেনটাও আমার মনে আছে। এবং এটাও আমার মনে আছে যে প্রচন্ড ঠান্ডা ছিল যেদিন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, এবং আমার হাতের লেখা একদম ভালো হয়নি। সেই মানে ব্যাপারটা, ট্র্যাডিশনটা এখনো বহন করে চলেছে, আমার হাতের লেখা এখনো ভালো না। কিন্তু সেই দিন পরীক্ষা দিয়ে আমি ভাবিনি যে চান্স পাবো, পেয়েছিলাম। আর প্রথমে পেয়েছিলাম একজন অসাধারণ শিক্ষককে, তিনি হচ্ছেন শিশির বাবু। আচ্ছা, ক্লাস 4-এ শিশির বাবুকে পাওয়া, প্রাইমারি শিশির সেকশনে। বাবু, একদম। তো তারপরে তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, অনেক সফলতা বা আপনার ঝুড়িতে এসে ধরা দিয়েছে। এই যে আপনি ক্লাস 4-এর কথা বললেন, আমরা আমরা প্রত্যেকেই তো ছোট থেকেই কিছু না কিছু একটা হতে চাই, কেউ হয়তো বাবাকে দেখে, কেউ হয়তো খুব পছন্দের কোনো মানুষকে দেখে। তো আপনি তো ডাক্তার হিসেবে সুপ্রতিষ্ঠিত, কিন্তু ওই যে ক্লাস 4-5-এর সময়টাতে যখন এম ইন লাইফ রচনা লিখতে বলা হতো, তখন আপনি কি লিখতেন? আমি ডাক্তারি লিখতাম। তার কারণ কি জানো আচ্ছা তো, আমার ঠাকুরদা ছিলেন ডাক্তার। আহ, গ্রামে তার ঘোড়া ছিল, শুনেছি। আহ, ঘোড়ার ঘোড়ার ডাক্তার হিসেবে তাকে সবাই বলতো। মজার ব্যাপার, তিনি ঘোড়ায় করে মানুষের বাড়ি যেতেন। আচ্ছা আমার আমার সেটা পিতামহ। আমার মাতামহ যিনি, তিনি ছিলেন চা বাগানের ডাক্তার। তাকে দেখি আচ্ছা। আমার বড় হওয়া, এবং সেই চা বাগানেই আমার ছোটবেলার অনেকখানি কেটেছে। মানে মা বাবা গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে গিয়ে ধরো 1 মাস থাকলাম। ওই হুম। চা বাগান, সেই গন্ধ, টিনের চালে বৃষ্টি পড়া, দাদু সাইকেল নিয়ে যাচ্ছেন হসপিটালে, সাদা ড্রেস পরে, একটা গেট পেরিয়ে যাচ্ছেন, একটা ক্রিপারকে পেরিয়ে যাওয়ার জন্য, একটা বিলেতি আমলের। আর চা বাগানগুলো তৈরি করেছিলেন মেনলি স্কটিশ সাহেবরা। সেই জন্য আচ্ছা চা বাগান ছোট ছোট এক একটা বিলেত ছিল। এবং সেখানে দাদুকে যে দেখতাম রোজ হাসপাতালে যাওয়া, সেখানে কম্পাউন্ডার, নার্স, তারা ছোট্ট নার্সিং হোম, ছোট্ট হসপিটাল, হাসপাতাল সেখানে। সেটা দেখে আমার এইম ইন লাইফ ছিল যে দাদুর মতো হবে। ছোটবেলায় আমার এইম ইন লাইফ ছিল চা বাগানের ডাক্তার হবো। এটা আচ্ছা। হয়নি কিন্তু। সেই স্বপ্নটা পূরণ হয়নি, আমি চা বাগানের ডাক্তার হতে পারিনি। বাবাকে দেখতাম, বাবা অবশ্যই আমার আদর্শ পুরুষ ছিলেন। তাই জন্য আমার চারদিকেই ডাক্তাররাই ছিলেন। ডাক্তার না হলে কি হতাম সত্যি আমি বলতে পারবো না, হয়তো লেখক হতাম। আচ্ছা। হ্যাঁ, আপনার লেখার হাত তো অসাধারণ, এবং আমরা সেই সেই ছত্র ছায়া থাকতে চাই সব সময়। প্রতিবার আপনার লেখা আমাদের মুগ্ধ করে। আপনি চা বাগানে ডাক্তার হওয়ার কথা বললেন, আপনি কিছুক্ষণ আগে পদ্মা নদীর মাঝির উদাহরণ দিচ্ছিলেন। আমার এই কথা শুনতে শুনতে মনে হচ্ছে আপনার জীবনটা অনেকটা শঙ্করের মতো, যে ওই যে ছোট একটা জায়গায় থেকে আপনার চা বাগান, চা বাগান বা পাহাড়ি অঞ্চল, সেখান থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে তারপরে আপনি বর্ধমান, এবং তারপরে কলকাতা, এবং তারপরে বিশ্বজয়। আপনার জার্নিটা অনেকটা শঙ্করের মতো হয়তো, না, হয়তোবা। শুধু শঙ্কর মানে মণিশঙ্কর মুখোপাধ্যায়, তাদের অনেক স্ট্রাগল ছিল। আমার জেনারেশনে ফরচুনেটলি আমার বাবার অসম্ভব স্ট্রাগল ছিল। তিনি অনেক বড় বাড়ির ছেলে ছিলেন, কিন্তু তিনি
অ্যাবসলিউটলি ফ্রম স্ক্র্যাচ তিনি উঠেছিলেন, মানে এমনকি পোস্ট গ্রাজুয়েশনের আচ্ছা চান্স পেয়েও সরকারি চাকরি করতে হবে বলে পোস্ট গ্রাজুয়েশন ছেড়ে দিতে হয়েছিল। তখন 158 টাকার মাইনের চাকরি, মানে আচ্ছা চাকরির জন্য পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছিল একটা সময়। তা সেই আচ্ছা স্ট্রাগলটা আমি দেখিনি, আমার জেনারেশন ফরচুনেটলি দেখেনি। আমি বাসে উঠতে পারতাম না, ছোটবেলায় কাঁদতাম, আমার বাবার ক্ষমতা ছিল না আমাকে ট্যাক্সিতে ওঠান। আমি সেই জীবনটা দেখিনি, আমার স্মৃতিতে নেই। তাই জন্য যার কথা বললেন তাদের অনেক বেশি স্ট্রাগল ছিল, আমাকে সেই স্ট্রাগল করতে হয়নি। কিন্তু আমি কিন্তু প্রতিষ্ঠিত পরিবারেই ছিলাম, তাই জন্য সেইটা বলা উচিত না, সেটা তাদের প্রতি অসম্মান করা হয়। আচ্ছা, আপনি ডাক্তার হিসেবে এখন সুপ্রতিষ্ঠিত। আপনার মানে পরিবারের সূত্রে আপনার বাবা, আপনার মাতামহের কথা বললেন, পিতামহের কথা বললেন, তিনজনেই ডাক্তার। এটা কতটা ইনফ্লুয়েন্স করেছিল ছোটবেলা থেকে আপনাকে ডাক্তার হওয়ার অবশ্যই, পিছনে? অবশ্যই ইনফ্লুয়েন্স করেছিল। এবং এছাড়াও অনেক সময় হয় কি জানো তো, আমি যেখানে আমাদের বাড়ি তার সামনে দিয়ে আমারই স্কুলের একজন দাদা, আমি নাম বলছি, ডক্টর মাহমুদ হোসেন, আমাদের বর্ধমানের আচ্ছা আরেকজন ডাক্তারবাবু। মাহমুদ আমার থেকে 1 বছরের সিনিয়র, আমাদের বাড়ির সামনে দিয়ে সাইকেল করে মেডিকেল কলেজে যেত। আমি তখন প্রস্তুতি নিচ্ছি ডাক্তারিতে, মানে তখন তো জয়েন্ট এন্ট্রান্স ছিল। ওই যে হুম ক্লাস 12 রোজ দেখতাম মাহমুদদা সাদা জামা কাপড় পরে একটা সাইকেলে, মাহমুদদা খুব সুপুরুষ, সামনে অ্যাপ্রনটাকে ক্যারিয়ারে রেখে যাচ্ছে মেডিকেল কলেজে। ওটা একটা ইন্সপিরেশনের কাজ করতো। তুমি জিজ্ঞাসা করলে বলে আমার মনে পড়লো, এটা কিন্তু খুব ছোট্ট সাধারণ ঘটনা। একটা 16-17 বছরের ছেলে, সে বারান্দায় বসে পড়ার সময় দেখছে একজন তার স্কুলের দাদা মেডিকেল কলেজে যাচ্ছে। এই হ্যাঁ জিনিসটা কিন্তু তোমাকে একটা ইন্সপিরেশন দিচ্ছে। আর আমার মনে হয় যে ছোট শহর, বড় শহর খুব গুরুত্বপূর্ণ আমাদের মনের মধ্যে প্রত্যেককে না। আমি তোমাকে যেটা বলছিলাম যে ধনী থাকতে হয় একটা, যে আমি কারোর থেকে কম নই, নিজের ওপর বিশ্বাস রাখা। এবং সারা পৃথিবী যতই বড় হোক, জানবে প্রত্যেকেই কোনো না কোনো ওইরকম ছোটখাটো জায়গা থেকে এসেছে। তাই জন্য তুমি কোথায় থেকে এসেছো সেটা বড় কথা নয়, তুমি কোথায় পৌঁছচ্ছ সেটা হচ্ছে বড় কথা। একদম। আপনি যে মানে আপনার পরিবারের প্রভাবের কথাটা বললেন এবং সেখান থেকেই আপনার আজকের প্রতিষ্ঠা, তো কোনোদিন কি কোনো চাপ অনুভব করেছেন বাড়ি থেকে? যে এতজন যখন ডাক্তার, আমাদের বাঙালিদের মধ্যে তো ইঞ্জিনিয়ার এবং ডাক্তার এই দুটো পেশার প্রতি প্রবল একটা আশা থাকে বাড়ির তরফ থেকে। তো কোনোদিন কোনো চাপ অনুভব করেছেন কি? মজার কথা হচ্ছে কি, আমি ওই বালিকা বিদ্যালয় পর্যন্ত, মানে ক্লাস 3 পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আচ্ছা আমি একদম সত্যি কথা বলছি। আচ্ছা তারপরে একবার ডাবল প্রমোশনও পেয়েছিলাম, তাই জন্য আমার নার্সারি 2-তে পড়া হয়নি, নার্সারি 1 থেকে সরাসরি ক্লাস 1-এ ঢুকে গেছিলাম, তাই জন্য বয়স কম ছিল ক্লাসের সকলের মধ্যে। কিন্তু আচ্ছা বর্ধমান মিউনিসিপাল স্কুলে এসে আমি কিন্তু কোনোদিনই ফার্স্ট হইনি। আচ্ছা এবং শুধু তাই না, 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, কিন্তু আমার বন্ধুরা যারা 1, 2, 3 হতো তাদের মধ্যে আমি কোনোদিনই ছিলাম না। আর আমার থেকে বাড়ি থেকে কোনোদিনই সেই প্রেশার ছিল না যে ফার্স্ট হতেই হবে, কোনোদিনই না। এমনকি আমাদের 4 বন্ধু আমরা ছিলাম, তার মধ্যে 2জন ডাক্তার এবং 3জন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার। আমরা ফার্স্ট বেঞ্চেও বসতাম না, আমরা সাইড বেঞ্চে বসতাম। আর অঙ্কে কত পেতাম জানো? তুমি যদি কাউকে না বলো সেটা আমি বলে দিতে পারি। আর এখন যারা শুনছেন তারা শুনবেন। তারাই শুনুন তাহলে। আমাদের নম্বর ক্লাসে সবাই যদি 100 পেত, আমরা 55, 56, 57, 58 পেতাম। সবাই যদি ফেলও করতো, তাহলেও আমরা 55, 56, 57, 58 পেতাম। এবং বাহ। শুধু তাই না, আমি মাধ্যমিকে এই ট্র্যাডিশন বজায় রেখে অঙ্কে 58 পেয়েছিলাম। আচ্ছা, আপনি অঙ্কের কথাটা বললেন, এর সাথে সাথে জীবন বিজ্ঞানের বিষয়টা তো চলেই আসে। আপনি তো না, জীবন জীবন বিজ্ঞানের মানুষ। বিজ্ঞানে আমি হায়ার সেকেন্ডারিতে হাইস্ট পেয়েছিলাম, অবশ্যই স্কুল থেকে। আমি জানি না জেলায় সেটা সব থেকে বেশি কিনা। বাংলাতেও খুব ভালো পেয়েছিলাম, ইংরেজিতেও ভালো পেয়েছিলাম। তবে অঙ্কের কথা জিজ্ঞাসা করো না, আমি 200-র মধ্যে 2 নম্বরের জন্য লেটার মিস করি, মানে 78 পেয়েছিলাম। আচ্ছা আমি সব জায়গায় এটা বলি। এবং আমার এটা ফোর্থ সাবজেক্ট ছিল। আমি যদি না চান্স পেতাম ডাক্তারিতে, আমি জানি না আমি কি করতাম। আচ্ছা আচ্ছা, এই যে আপনি স্কুল জীবন নিয়ে কথা বলছিলেন, আম, এখন তো মানে আপনার সফলতা তো পর 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 অনেকগুলো হয়েছে। স্কুল জীবনের কোনো একটা ভুল যেটা আপনি এখন বলতে চান, যদি সংশোধন করার সুযোগ পান তাহলে যদি সংশোধন করতে চান? স্কুল জীবনে পড়ার সময় কি ওরকম ভাবে ভাবতাম যে কি ভুল করছি কিনা? স্কুল জীবনটা তো খুব মজার সময়, স্বপ্নের জীবন। একদম আবার যদি পারি একদম। আবার ওই স্কুলের মাঠে আবার হাঁটতে ইচ্ছে করে। আহ আমি অঙ্কে ভালো ছিলাম না সেটা বললাম। আর আহ,
ভুল সেরকম কিছু মনে পড়ে না। একটু খেলাধুলাটা যদি পারতাম একটু বেশি ভালো করে করতাম। আমার বন্ধুরা সব অসাধারণ খেলতো, কেউ ফুটবলে, কেউ ক্রিকেটে, কেউ অ্যাথলেটিক্সে, আর আমি মাঠের মাঝখানে বসে গান করতাম গলা ছেড়ে। তখন আমার দ্বারা খেলাধুলা হতো। আচ্ছা, কিন্তু আপনি তো মানে বাঙালি ফুটবলের অসাধারণ একজন ফ্যান, এটা আমি জানি। অসম্ভব fan। আমাদের একটা মজার ঘটনা, সেটা তোমাদের জানার কথা না, তোমাদের পরের জেনারেশন জানে। 78 সালে শ্যাম থাপা বাইসাইকেল বাইকগুলিতে যখন গোল করেন, আচ্ছা। আহ, এবং তারপরে সেই বছর শিল্ড শিল্ড ফাইনালে, সেই দিন আমার অ্যাপেন্ডিক্স অপারেশনে আমার খেলা দেখা হয়নি। শিল্ড ফাইনালে আমি আর আমার বন্ধু অংশুমান সেইবার স্কুলের স্টেজে দাঁড়িয়ে, সে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের ভোলানাথ বাবু জিজ্ঞেস করলেন তোরা কি করবি। আমরা দুজন রেডিও কমেন্টেটরের ভূমিকায় করেছিলাম। তখন খুব নামকরা দুজন রেডিও কমেন্টেটর ছিলেন, আমি জানি না তোমরা নাম জানো কিনা, অজয় বসু এবং পুষ্পেন সরকার, না, লেজেন্ড। আমি জানি না। আচ্ছা। তোমার জানার কথাও নয়। এই অজয় বসু পুষ্পেন সরকারের ভূমিকা, এবং তখন বলতে বলতে সেই শ্যাম থাপার গোল যখন আমি বলছি, মনে হচ্ছিল সামনে সত্যি খেলা হচ্ছে, এবং সবাই চিৎকার করে উঠেছিল। এটা আমি আহা। ফেসবুকে যখন লিখি, বহু লোক লিখেছিল যে হ্যাঁ তোমার সেই গোলের কথা এখনো মনে আছে, 1978 সালে। এবং এটা শ্যাম আহা। থাপাকে আমার বলার সৌভাগ্য হয়েছিল, এবং তিনি কেঁদে ফেলেছিলেন কথাটা শুনে। আরে বাপরে। বাহ। এই যে আপনি বললেন স্কুল, মানে স্কুলের সাথে আপনি তো অন্তরঙ্গ ভাবে জড়িত, মানে স্কুল আপনাকে পেয়ে গর্বিত এবং আপনি মিউনিসিপাল স্কুলে যুক্ত হয়ে নিজে গর্ব অনুভব করেন। তো আমি একটা মানে একদম মজার ছলে একটা বিষয় বলছি। আপনি মিউনিসিপাল স্কুলের পর বর্ধমান মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন। আপনি 22শে ডিসেম্বর রিউনিয়নে এসেছিলেন এবং আপনি একটা মানে বেশ কিছুক্ষণের কথা বলেছিলেন, আপনার স্কুল জীবন নিয়ে কিছু কথা বলেছিলেন এবং আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম সেই কথাগুলো। তো ধরে নিন কোনো একটা দিন বা আমাদের স্কুল বিএমএইচএস আর বিএমসিএইচ এর একসাথে রিউনিয়ন পড়লো, আপনি কোনটা অ্যাটেন্ড করবেন? প্রথমে স্কুল অবশ্যই। এবং সব থেকে মজার কথা হচ্ছে, আমার কিন্তু পরপর 2 মাসে বিএমসিএইচ এবং বিএম আমাদের বিএমসি তার রিউনিয়ন হয়েছিল। আমি দুটোই আচ্ছা। দুটোই অ্যাটেন্ড করেছি, কোনোটা বাদ দিয়ে কিন্তু আমি আজ এই অবস্থায় এসে পৌঁছইনি। আচ্ছা। আহ, এই যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, মানে আপনি জীবন বিজ্ঞানে খুব সুন্দর নাম্বার পেয়েছিলেন এবং তাছাড়াও বাংলার ইংরেজিতে খুব ভালো নাম্বার পেয়েছিলেন। একটা বাংলা মিডিয়ামের ছেলে, প্রথমেই আমি বললাম মফস্বল থেকে শহরে যাওয়ার একটা বিষয়, একটা বাংলা মিডিয়ামের ছেলে এখানে, মানে আমাদের মধ্যে খুব বাজে একটা বা বাজে বা ভালো কিছু একটা ধারণা আছে যে বাংলা মিডিয়ামের ছেলে হয়ে খুব বেশি উন্নতি করা যায় না। আজকে আপনি গোটা বিশ্বে ত্বক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত একটা নাম, মানে ভারতে তো বটেই। তো বাঙালি হয়ে বাংলা মিডিয়ামে পড়ে ইংরেজিটাকে কিভাবে রপ্ত করলেন? আমার বাবা মার খুব চিন্তা ছিল যে ছেলে আদৌ ইংরেজি টিংরেজি শিখছে না, এবং আমার আচ্ছা। মেসোমশাইয়ের ছেলে, সে অসাধারণ ইংরেজি বলে, ইংলিশ মিডিয়ামে পড়ে। সেটা নিয়ে একটা জানি না হীনমন্যতা আমার মধ্যে ছিল না তখন, আমি অত বুঝতেও পারতাম না। এনিট ব্লাইটনের বই পাওয়া যেত তখন, ব্লু লেভেল, রেড লেভেল, গ্রিন লেভেল, যে একদম বিগিনার ইংরেজি থেকে একটু বড়। হুম। আমাদের স্কুলের একজন মাস্টারমশাই ছিলেন, রাজেন বাবু। রাজেন বাবু গোল্ড ফ্রেমের চশমা ছিল, আর সাদা ধুতি পাঞ্জাবি পরতেন। গায়ের রং যে কোনো সাহেবকে লজ্জা দেওয়ার মতো গায়ের রং। তিনি ক্লাসে কিন্তু বাংলা বলা পছন্দ করতেন না, ইংরেজি পড়াতেন। আচ্ছা। কিন্তু তার মতো বাংলাও খুব কম লোকে জানতো। রাজেন বাবু ছিলেন আমাদের ইংরেজির ইন্সপিরেশন। আরেকটা হচ্ছে, ইংরেজিতে রেডিওতে নিউজ এবং রিলে শোনা, ক্রিকেটের আনন্দ হুম। সেতালবাদ রিলে শোনা, ডিকি রাতনাগার রিলে শোনা, ক্রিকেটের রিলে, এবং সেগুলো শুনে শুনে কিছুই বুঝতাম না। আর যখন পড়াশোনা করতাম তখন রাত্রিবেলা বিবিসি শুনতাম, তখন তো টিভির যুগ নয়। না। বিবিসি শুনতাম, তখন ভয়েস অফ আমেরিকা শুনতাম। সেইগুলো শুনে শুনে কিছুই প্রথম বুঝতে পারতাম না, তারপরে আস্তে আস্তে সেগুলো বুঝতে শুরু করলাম। আর যখন যেখানে যা মনে হতো ইংরেজিটা বলার চেষ্টা করতাম। তাই জন্য হীনমন্যতা না রেখে আহ, এগিয়ে যাওয়া। এবং ইংরেজিটা জানতে হলে বাংলাটা তো ভুলে গেলে চলবে না, বাংলাটা খুব ভালোভাবে জানলে তবেই ইংরেজিটা বলা যায়। তাই জন্য অসুবিধা হয়নি কোথাও, সারা পৃথিবী ঘুরেছি, সত্যি অসুবিধা হয়নি। এখন আর কেউ জিজ্ঞেসও করে না বাংলা মিডিয়াম না ইংরেজি মিডিয়াম। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনের কথা বা পরীক্ষার রেজাল্টের কথা। তো এখন তো সেটা পরিবর্তিত হয়ে নিট হয়েছে। অল ইন্ডিয়া বেসিসে একটাই পরীক্ষা হয়, পরীক্ষা হয়েছে। এবং শেষ পাওয়া খবর অনুযায়ী 16 তারিখ তার রেজাল্ট। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, 4 বছর ধরে প্রিপারেশন নিয়ে এটা করে। আহ, হয় সফল আর নয় আরেকবারের চেষ্টা, কিছুটা ব্যর্থতা, এই দুটোরই রেজাল্ট হয়।
তো আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে যারা দেখো, সফল হলো তাদের। হ্যাঁ। এখন হয়তো তোমাদের কি বলবো, মানে আয়তনটা বেড়েছে, মানে পুরো জিনিসটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কতগুলো বেসিক জিনিস কিছু বদলায় না। এই যে অনিশ্চয়তার সময়, যে চৌকাঠ পেরোনোর আগের মুহূর্ত এবং চৌকাঠ পেরিয়ে যাওয়ার পরের আনন্দ, এই দুটো কখনোই কিন্তু ভোলা যায় না, এবং সেই দুটো বদলায় না। এগুলো কতগুলো বেসিক জিনিস। আমাদের সময় ডাক্তারিতে সিট ছিল 755টা, আচ্ছা। ঠিক আছে? তার মধ্যে ওপেন সিট ছিল হয়তো 530টা, বাকিগুলো রিজার্ভ থাকতো। এবার এই 530টার জন্য কত হাজার পরীক্ষা দিতেন। আহ, আমি 1984 সালে হায়ার সেকেন্ডারি এবং জয়েন্ট এন্ট্রান্স, সেটাও অবিশ্বাস্য নাম্বার। আমরা আমরা তখন জানতাম 1 নম্বর এদিক ওদিক হলে 62 র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যায়। জানি না ঠিক ভুল, এটা আচ্ছা। তখনকার আরবান লেজেন্ড, এটা চলতো আর কি। তখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু এটা আমরা জানতাম 1 নম্বর এদিক ওদিক হলে। কেউ ফিজিক্স নিয়ে মাথায় ঘামাতো না, কেমিস্ট্রি ভালো হতে হবে, বায়োলজিটা অসম্ভব ভালো হতে হবে, ফিজিক্সে মোটামুটি 10-12 পেলেই জয়েন্টে চান্স পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার ছিল। আর আইআইটি তে পাওয়া সাংঘাতিক ভালো ছেলেরা পায়। এখন যেটা হয়েছে, বহু মেডিকেল কলেজ হওয়া, বহু ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়া, আমাদের কাছে মনে হয় জিনিসটা হয়তো ডাইলুটেড হচ্ছে, কিন্তু তার সঙ্গে এটা ভুলে গেলে চলবে না। জনসংখ্যা বেড়েছে, যারা পরীক্ষা দিচ্ছে ছাত্র, তাদের সংখ্যা বহুগুণ বেড়েছে। তাই জন্য শেষ পর্যন্ত ওই চৌকাঠ পেরোনোর ব্যাপারটা থেকেই যাচ্ছে। হয় আমি পারলাম অথবা আমি পারলাম না, কিন্তু আমি জানি তুমি ভালো রেজাল্ট করবে, অসম্ভব ভালো করবে, এবং তোমার বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো করবে। তোমাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা আছে। এই যে আপনি নিট মানে একটা আপনি ওই চৌকাঠের কথাটা বললেন। দেখুন, আমরা এই যখন ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আপনি বা আমরা সবাই স্কুল ওরিয়েন্টেড একটা পড়াশোনাই করেছি। এখন যদিও সেটা ব্যাচ ভিত্তিক, মানে ব্যাচের দিকে এগোচ্ছে বা এরকম পার্সোনাল গাইডেন্সের দিকে এগোচ্ছে, কিন্তু আমাদের ওই 5 থেকে 12 মোটামুটি স্কুল ওরিয়েন্টেড পড়াশোনাটাই বেশি ছিল। আপনার সময় তো আরো বেশি ছিল। তো এই যে এই কয়েক মাস, শেষ 6টা মাস স্কুল হচ্ছে না, বাচ্চারা স্কুল যেতে পারছে না, তাদের মানসিক অবস্থাটা তো মানে আমরা চিন্তা করে, আপনি বললেন যে স্কুল জীবনের প্রত্যেকটা দিন খুব আনন্দের ছিল, তো তারা যে এই আনন্দটা থেকে বঞ্চিত হচ্ছে সেটা তো আমরা চিন্তা করতে পারছি। তবু তার এগেনস্টে তাদের পড়াশোনার জন্য আজকে অনলাইন ক্লাস একটা অপশন, আমি বেটার অপশন বলবো না, একটা অল্টারনেটিভ অপশন। কিন্তু আপনার সময় যদি এরকম একটা প্যান্ডেমিক হতো, যদি আপনারা স্কুল যেতে পারতেন না 6 মাস, তাহলে পড়াশোনাটা কিভাবে করতেন? দেখো, স্কুল মানে তো ইট কাঠ পাথরের আহ, বাড়িটা শুধু না, শুধু সবুজ মাঠের ঘাসটা শুধু না। স্কুল মানে অমলেন্দু চক্রবর্তী হেডমাস্টার মশাই, স্কুল মানে রাজেন নাগ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, স্কুল মানে কমল কৃষ্ণ ঘোষ, গদাধর বাবু, জগজ্যোতি বাবু, মানে ভোলানাথ বাবু, পাঁচু বাবু, অনিল বাবু, মৃত্যুঞ্জয় বাবু, কত নাম বলবো, শক্তি বাবু, শ্যামাপ্রসাদ, শ্যামাবাবু, গৌরী বাবু। তো এই মানুষগুলোর সঙ্গে প্রত্যেকদিন দেখা না হলে, কাশীবাবু, কালীবাবু, আমাদের কালী মিত্তির ছিলেন, কালী চ্যাটার্জি ছিলেন, দুর্গাশিব বাবু, করুণা বাবু, এই মানুষগুলো, রাধাপ্রসন্ন বাবু, মানে কাকে ছেড়ে কাকে বলবো, এই বলবেন। মানুষগুলোর সঙ্গে রোজ দেখা না হলে কি আমরা এই জায়গায় আসতে পারতাম না তো? অসাধারণ সমস্ত মানুষ। শুধু তাই না, আমার যে বন্ধুরা, আমার যে বিরাট বন্ধুদের, আমার যে সাম্রাজ্য বলতে পারি, সবাইকে নিয়ে তো আমি আমি তো একা নই। তা সেই জন্য এই জিনিসটা মানুষকে, জানি না, এই প্যান্ডেমিকে এটা ছাড়া উপায়ও নেই। আহ হুম। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ একটা মানসিক যন্ত্রণায় ভুগছি। কিন্তু আহ, আমার ছেলে তো যেতে পারছে না, ক্লাস 11-এ সে প্রথম থেকেই যেতে পারেনি, এই কম্পিউটারের সামনে বসে পড়াশোনা করছে। তাই জন্য তার ক্লাস 11-এর কোনো স্মৃতি থাকবে না, বন্ধু হবে না। এই জিনিসটা খুব কষ্টের আমার কাছে। আচ্ছা, যদি এটা আপনাদের সময় হতো, মানে এখন তো তার অল্টারনেটিভ অপশন হিসেবে আহ, ওই যে আপনি যেমন বললেন আপনার ছেলে কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করছে, যদি আপনাদের সময় এটা ঘটতো? হারিয়ে যেত সেই ব্যাচটা, সেই সময়টা। দেখো, সারা পৃথিবী অনেকখানি, আমরা যতই নেগেটিভ কথা বলি, অনেকখানি এগিয়েও এসেছে। হুম। প্যান্ডেমিকটাকে প্ল্যান্ডেমিকই বলো বা ইনফোডেমিকই বলো, অনেক পজিটিভ জিনিসও হয়েছে এই সময়। সারা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা যে ভয়ঙ্কর অবস্থা ছিল তার থেকে উঠে এসেছে। যে সময়টা আটকানো ছিল পুরো জিনিসটা লকডাউন করে, সেই সময়টা লকডাউন তো শুধু মানে এই বিস্তারটা ছড়ানোর জন্যই না, সব জায়গায় অক্সিজেন সিলিন্ডার আছে কিনা, সব জায়গায় বেড আছে কিনা, ডাক্তার আছেন কিনা, নার্স আছে কিনা, ভেন্টিলেটর আছে কিনা, এগুলো বলে দেওয়ার জন্য।
যেটা যদি আজ থেকে 30 বছর আগে হতো, ভারতবর্ষের অবস্থা এরকম ছিল না। আমরা অত্যন্ত গরিব দেশ ছিলাম, এখনো আছি অন্যান্যদের তুলনায়, কিন্তু যেভাবে সামাল দেওয়া গেছে, রাজ্য বলো কেন্দ্র বলো, এখনো পর্যন্ত সেটা সম্ভব ছিল না। তাই জন্য আমি বলবো যে এটা আজ থেকে 40 বছর আগে এই প্যান্ডেমিক হলে কি অবস্থা হতো কল্পনাতেও আনা যায় না। আচ্ছা, একদমই তাই। আহ, এই যে মানে আমরা তো একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম আহ, এই আমি যদি শুধু করোনা আমফানের কথা ভুলেও যাই, এগুলো তো আমাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছে যে আমরা প্রকৃতির কাছে কতটা অসহায়। কিন্তু আমরা প্রকৃতির উপর মানে যথেচ্ছ অত্যাচার করে এসেছি শেষ কয়েক বছর। আপনি যে উন্নতির কথা বললেন, ভারতবর্ষের উন্নতি বা অন্যান্য গোটা বিশ্বের উন্নতি, সেটা প্রকৃতির কাছে মানে প্রকৃতির কাছে ঋণী যেমন আমরা, ঠিক তেমনি প্রকৃতির ওপরও যথেচ্ছ অত্যাচার করে এসেছি। এই বিষয়ে আপনি কি বলেন? অবশ্যই করেছি। তুমি অ্যামাজন অরণ্যর দিকে তাকাও, শেষ হয়ে গেল। হ্যাঁ। ক্যালিফোর্নিয়ার দিকে তাকাও, অস্ট্রেলিয়ার দিকে তাকাও, পরপর দাবানল শেষ হয়ে যাচ্ছে। এটা কোন দিকের দিকে ইঙ্গিত করছে? এটা তো মানুষেরই কৃতকর্মের ফল, এটা আমাদেরই লোভের ফল। আমাজন অরণ্যকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু অসৎ ব্যবসায়ীর লোভের ফলে। এবং এটার ফলে এই যে সারা পৃথিবী জুড়ে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, শীতের সময় ঠান্ডা পড়ছে না, শীতকাল পেছিয়ে যাচ্ছে, বর্ষাকালে এমন রাজস্থানে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে যেগুলো হতো না, হুম। সেই হুম। জিনিসগুলো ভালো নয়। এবং বন জঙ্গল মাইলের পর মাইল, দেশের পর দেশ শেষ হয়ে যাচ্ছে মানুষের লোভের জন্য। তো সেই জিনিসটা আপনি একটা প্রতিক্রিয়া হতোই। আপনি তো পৃথিবীটা অনেকটা বেশি দেখেছেন আমার থেকে। আমার মানে আপনার শিষ্য হিসেবে একটা জিনিস মানে আপনার কাছে জানতে ইচ্ছে করে, এই যে এই পরিবর্তনটাকে একমুখী, একই দিকেই যাবে, নাকি কোনোদিনের বিপরীতটাও সম্ভব? দেখো, আহ, সারা পৃথিবী যতই বলো, আমি কিন্তু খুব আশাবাদী। আহ, আমরা কিন্তু পজিটিভ দিকেই এগোচ্ছি, ভালোর দিকেই এগোচ্ছি। শোষণ আছে, অত্যন্ত অনাচার আছে, সবকিছুই আছে, কিন্তু তারপরেও একটা পজিটিভ জিনিস আছে। না হলে মানব সভ্যতা এতগুলো, এই যে 7.5 বিলিয়ন মানুষ নিয়ে পৃথিবীটা টিকে থাকতো না। এত বড় একটা প্যান্ডেমিকের সামনাসামনি করছি, তারপরেও আমরা উৎসবের কথা ভাবছি, হতো না। হতাশায় ডুবে যেতাম। আমরা অনেক দুটো বিশ্বযুদ্ধ পেরিয়ে এসেছি, হিরোশিমা নাগাসাকি পেরিয়ে এসেছি, এটাও আমরা অ্যাবজর্ব করব। কিন্তু একটাই জিনিস, আমাদের একটু সচেতন হওয়া উচিত, আমাদের যতটা প্রয়োজন তার থেকে বেশি আমরা কনজিউম করে ফেলছি কিনা। যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি। যে ওই গান ছিল না যে কেননা অনেকেই ভালো করে খায় না, সেই সেই জিনিসটা, মানে কেউ যদি বেশি খাও খাবার হিসাব নাও, কেননা অনেকেই ভালো করে খায় না। এই জিনিসটা হুম। বোধহয় আমাদের হুম। ভাবার সময় এসেছে। বেশ। এই যে ভারতের কথা আপনি বললেন, ভারতের ডেভেলপমেন্টের কথা বললেন, দেখুন ভারত একটা তৃতীয় বিশ্বের দেশ। এইখানে এখনো চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দামি। অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা যায় এখানে। মানে লাল আসে, সবুজ আসে, কমলা আসে, গেরুয়া আসে, কিন্তু এর পার্থক্য বা এর পরিবর্তন তেমন কিছু বিশেষ কিছু হয় না। এটা কেন হচ্ছে? দেখো, গত 70 বছরে আমরা যদি সব থেকে খারাপ কোনো জায়গায় পারফর্ম করে থাকি, সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। সেটা কোনো রাজনীতি জনিত বলছি না, সেটা হচ্ছে সব মিলিয়েই আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় বাজেটের হচ্ছে 1.5%। সেটা 3%-এর নিচে কোনো সভ্য কোনো ভদ্রলোকের দেশে হওয়ার না। আমাদেরটা মোটামুটি উগান্ডা, আহ সাব সাহারান আফ্রিকার যে দেশগুলো, যা তাদের ঠিক উন্নত বলা যায় না, আমাদের এই আজকের ভারতবর্ষ সেটাই করে। এবং তার জন্য যা হওয়ার তাই হয়েছে। একটা স্বাস্থ্যের একটা অপ্রতুলতা শুধু না, একটা ইমব্যালেন্স, গ্রস ইমব্যালেন্স। সরকারি ব্যবস্থা পুরো জিনিসটাকে সামলাতে পারে না, আর বেসরকারি ব্যবস্থার মধ্যে কিছু হাঙর, শকুন, হায়না তারা ঢুকে গেছে। এবং তার ফলে যা হচ্ছে সেটা হচ্ছে যথেচ্ছাচার। এবং সেই জিনিসটাই কিন্তু আমাদের অত্যন্ত ভাবায়। আর সেটা থেকে বেরিয়ে আসার আমাদের সবাইকে ভাবতে হবে সেটা নিয়ে। আচ্ছা, এই যে পরিস্থিতিটাতে, এই পরিস্থিতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের পরিবর্তন হয়েছে, সরকারের দায় কতটা এই বিষয়টাতে? সম্পূর্ণভাবে আমাদের শ্রীনাথ রেড্ডি কমিশন বলে একটি কমিশন, উনি অল ইন্ডিয়া ইনস্টিটিউটের কার্ডিওলজিতে ছিলেন। তিনি জানান যে কিভাবে সরকার থেকেই বলা হয় সেই কমিশনটা করার কথা। সেই কমিশনের রিপোর্ট ঠান্ডা ঘরে চলে গেছে, আজ পর্যন্ত সেটা বেরোয়নি। সেখানে যে রেকমেন্ডেশন গুলো ছিল
মানুষকে যেভাবে হেলথ কেয়ার সিস্টেম সবার কাছে পৌঁছানোর, সেটা আজ পর্যন্ত হয়নি। প্রিভেনশনের উপর জোর দেওয়া, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপর জোর দেওয়া, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেটা আজ পর্যন্ত হয়নি। তার ফলে মানে একটা নিরন্তর কর্পোরেটাইজেশন, যেহেতু সরকার পাচ্ছেন না, সেই জন্য খুলে দেওয়া, ওপেন মার্কেটের হাতে সেটাকে ছেড়ে দেওয়া। এখন তো কান্নাকাটি করে লাভ নেই। এবং তারপরে আরো সাংঘাতিক যে জিনিসটা, সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশনের মধ্যে এটাকে ঢোকানো। বলে দেওয়া হলো যে চিকিৎসক আর রোগীর সম্পর্কটা মানে ক্রেতা বিক্রেতা। সেটাই যদি হয় তাহলে তো এটা আর পরিষেবা থাকছে না, সেবা থাকছে না। আমরা এটাও আশা করব যে চিকিৎসক সেবা করবেন বিনামূল্যে, কিন্তু এটাও ভাবতে হবে বিনামূল্যে সেবা করলেও তিনি কিন্তু সেই ক্রেতা বিক্রেতার রিলেশনের মধ্যে পড়ে যাচ্ছেন। তাই জন্য এটা খুব মানে একটা ভয়ঙ্কর জায়গায় আমরা চলে যাচ্ছি। সব সময় আমাদের মনে করিয়ে দেওয়া হয় সেই স্বাধীনতার আগের যুগে নাকি চিকিৎসকরা বাড়িতে ঢুকে পালস দেখে কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই বলে দিলেন একটু কাকিমার কুমড়ো চক্কাটা খুব ভালো হয়েছে বলে, আচ্ছা ওর আজকের পথটা আমি বদলে দিচ্ছি, তাতেই সবাই ভালো হয়ে যেতেন। কিন্তু মনে রাখতে হবে স্বাধীনতার আগে আমাদের আয়ু ছিল, গড় আয়ু ছিল ৩৭ বছর। আজকে এত কিছুর পরেও সেটা ৭০-এ। তাই জন্য সমস্ত কিছুর জন্য বোধহয় চিকিৎসক দায়ী নন। মানে সব ছেড়ে ওই যত দোষ নন্দ ঘোষ, ডক্টর নন্দ ঘোষ, চিকিৎসককেই আক্রমণ করা। চিকিৎসক তো আমার তোমার বাড়ি থেকেই উঠে আসে। তুমি চেষ্টা করছো, আমি চেষ্টা করছিলাম, তো মঙ্গল গ্রহ থেকে আসে না। তারপরে সে অবিশ্রান্ত 5 বছর পরিশ্রম করে সেই চিকিৎসক হচ্ছে, বাইরে যাচ্ছে বা দেশে থাকছে, নানা রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে বড় হতে হচ্ছে। আর সেই জন্য মানে সেই চিকিৎসককে বাইরের গ্রহের কোনো লোক ভেবে তাকে অন্য জায়গায় বসিয়ে তাকে আক্রমণ করার বোধহয় কোনো মানে নেই। শুনতে পাচ্ছেন তো? সুদীপটা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার কথা শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এগোচ্ছি। স্যার, আপনি তো কর্মসূত্রেই বলুন বা বেড়ানোর মানে এই এটা ব্যাপারটা রাখেন বলে আপনি অনেকগুলো দেশ ঘুরেছেন। আমরা স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলছিলাম। তো কোন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে ভালো বলে আপনার মনে হচ্ছে? খুব কাছাকাছি আদর্শ চিকিৎসা স্বাস্থ্যবিধি কাছাকাছি যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে ইংল্যান্ড। সমাজতান্ত্রিক দেশগুলো যখন ছিল তখন সেগুলোতে একটা ব্যবস্থা ছিল, রাষ্ট্র সমস্ত জিনিসটার দায়িত্ব, কিন্তু তার মধ্যেও কিছু কিছু খামতি ছিল। খুব কাছাকাছি ইউরোপ যে চিকিৎসা ব্যবস্থা বা কানাডাতে চিকিৎসা ব্যবস্থা, সেটা প্রায় আদর্শের কাছাকাছি। হলে তাকে প্রথমে নার্সের কাছে যেতে হয়, তিনি তাকে জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হয়, এবং তিনি মনে করলে তাকে স্পেশালিস্টের কাছে যেতে হয়। চাইলে আমার একটু বুকে ব্যথা হতো, কার্ডিওলজিস্ট চলে গেলে কারণ ওখানে পুরো জিনিসটাই কিন্তু সেন্ট্রালাইজড। আচ্ছা, তার কারণ প্রত্যেকেই কিন্তু সরকার তার ট্যাক্সের টাকা থেকে তার এই পরিষেবা দেওয়ার জন্য টাকা কেটে নিচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ সেখানে। বা ন্যাশনাল হেলথ স্কিম সেটাও খুব আদর্শ চিকিৎসা ব্যবস্থার কাছাকাছি। আচ্ছা স্যার, আপনি ওই মানে একটু আগে একটা কথা বলছিলেন, এই যে টেস্টের বিষয়টা বা মেডিসিনের বিষয়টা, এটা মানে এর আগে স্বাধীনতার আগে ছিল না, তখন নারী দেখেই বলে দেওয়া যেত। আমরা মানে আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছে একটা কথা শুনে এসেছি যে ডাক্তার মানে ডাক্তারের মুখের কথাতেই অর্ধেক রোগ সেরে যায়। এই ব্যাপারটাকে আপনি কিভাবে নেন আজকের দিনে দাঁড়িয়ে? দুটোই গুরুত্বপূর্ণ। মানে কোনটা একটা আলাদা করা যায়। একজন চিকিৎসকের কাছে কেউ পিকনিক করতে আসেন না, এটা মনে রাখতে। একজন আহত মানুষ, একজন অসুস্থ মানুষ তিনি আসেন। এবার তিনি এসে যদি চিকিৎসকের কাছে হৃদয়হীন ব্যবহার পান, তাহলে তার কোথাও যাওয়ার থাকে না, সেই মানুষটি খুব ফিকা হয়ে যান। চিকিৎসককে প্রাথমিকভাবে মানুষটির পাশে দাঁড়াতে হবে।
চট্টোপাধ্যায়ের কথা ছিল না, তার পাশে তুমি মানুষ হয়ে মানুষ, এটা চিকিৎসকের প্রথম কাজ। আমরা সব অসুখ সারাতে পারি না, এবং আমরা যে সারাতে পারি না সেটা মানুষের কাছে সরাসরি বলা যে আপনার এটা হয়েছে, সেরে যাবে, আপনার এটা হয়েছে, আমি সারাতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো, সেই জিনিসটা কিন্তু অনেক সময় এখন সময়ের অভাবে বলো, অন্য কোনো কারণে বলো, অবশ্যই খামতি থেকে যায় অনেক সময়। কিন্তু এটাও বলতে হবে, চিকিৎসা শাস্ত্রের অভাবনীয় উন্নতির সাথে সাথে টেস্ট গুলো দরকার। কারণে বলছি, একটা হচ্ছে যদি আমি বিজ্ঞানগত ভাবে এসেছে সেইগুলোর যদি আমি হেল্প না, এবং একটা মানুষের ডায়াগনোসিস যদি আমার ভুল হয়, সেটা আমি আমার কাছে হেরে গেলাম, একটা ব্যাপার। তাই জন্য ওই ডেভেলপমেন্ট একটা সায়েন্সের সেগুলোর সাহায্য না নেওয়াটা একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে, চিকিৎসক হিসেবে, এটা আমার কাছে আমার হেরে যাওয়া। কিন্তু আরেকটা আমি তোমাকে বললাম না যে দশকের প্রথম দিকে আমাদের কনজিউমার প্রোটেকশনের মধ্যে। স্যার মাফ করবেন, আমি একবার ইন্টারাপ্ট করছি, আপনার সাউন্ডটা একটু ড্রপ করছে, আপনি যদি একবার রিকানেক্ট করেন, মানে অনেকে লিখছে আর কি, সাউন্ড প্রবলেম হচ্ছে। তো এবার আপনি কি শোনা একবার, যাচ্ছে? এবার শোনা যাচ্ছে, আমি ড্রপ করলে বলছি, সাউন্ড ড্রপ করলে বলছি আপনাকে। আচ্ছা, হ্যাঁ, দেখো আপাতত ঠিক আছে, আপাতত ঠিক আছে। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে আগে নাকি নারী দেখেই নির্ভুল রোগ নির্ণয় করতেন, তাদের রোগ নির্ণয় পদ্ধতির নাকি ধার ধারতেন। আমি কিন্তু একটা ফিডব্যাক পাচ্ছি, তুমি পাচ্ছ কি? না, আমি ফিডব্যাক পাচ্ছি না স্যার, আপনি যদি একবার জয়েন করেন কারণ ভালো হয়, কারণ সাউন্ড প্রবলেম একটা হচ্ছে। আচ্ছা, মানে জয়েন মানে আমি কেটে দিয়ে আবার ফিরে আসবো? হ্যাঁ, কেটে দিয়ে পুরোনো লিঙ্কটা দিয়ে আপনি যদি আরেকবার অ্যাড হন। আচ্ছা, দেখতে থাকুন তুমি একা নও পর্ব 2। আমাদের সঙ্গে আজকে আছেন বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক লাহিড়ী মহাশয়। আপনারা দেখতে থাকুন, আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন কমেন্টের মাধ্যমে, আমরা যতটা সম্ভব সেটা তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এর পরবর্তীতে 3টি বিষয় নিয়ে মূলত কথা বলবো। প্রথমত হচ্ছে চর্ম বিষয়ক সমস্যা, যেগুলো আমরা এখনকার দিনে ফেস করছি। দ্বিতীয়ত হচ্ছে করোনার সময়ে কি করণীয়, এবং তৃতীয়ত হচ্ছে দুর্গাপুজোর হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, এবার ঠিকঠাক আছে। আপনি কি ফিডব্যাক পাচ্ছেন? আচ্ছা, না, আমি এবার পরিষ্কার শুনতে পাচ্ছি। ঠিক আছে। এবার দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একজন ডাক্তারবাবু নাকি আগে নারী দেখে নির্ভুল রোগ নির্ণয় করতেন, কোনো রোগ নির্ণয় পদ্ধতির ধার ধারতেন না, খুব কম জিনিস নিয়ে দেশজ পদ্ধতিতে করতেন। এখন আগে মানে এটা কিসের আগে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে, স্বাধীনতার আগে, কার্গিল যুদ্ধের আগে? আমি আবার বললাম, ভারতবর্ষের গড় আয়ু ছিল 32, এখন সেটা 69। শিশু মৃত্যুর হার ছিল 165, সেটা নেমে এসেছে 30-এর কাছে। এই ব্যাপারগুলো তো ডাক্তারদের সময়ই হয়েছে। তাই সেই জন্য এখনকার যে রোগ নির্ণয়, দুটো ভাগ আছে, ক্লিনিক্যাল পদ্ধতি, আর একটা হচ্ছে বিভিন্ন রকম পরীক্ষা ভিত্তিক ইনভেস্টিগেশনের পদ্ধতি, একটা অন্য পরিপূরক। এগুলোর সাহায্য না নেওয়াটা অনুচিত শুধু নয়, মানে বিজ্ঞান এবং আইনগত দুদিক থেকে বিপজ্জনক। যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় একজন চিকিৎসককে গাফিলতির অভিযোগে, কতগুলো কাঠগড়ায় দাঁড় করাতে হয় জানো? একটা হচ্ছে পুলিশ, হ্যাঁ, একটা সিএমওইচ, একটা স্বাস্থ্য কমিশন, একটা উপভোক্তা ফোরাম মানে কনজিউমার কোর্ট, রাজ্য মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য ভবন, এবং সবার শেষে সংবাদ মাধ্যম। শুনতে পাচ্ছ আমার কথা? একদম একদম শুনতে পাচ্ছি। এবার কোনোদিন শুনেছো যে একটা অপরাধের জন্য, তথাকথিত অপরাধের জন্য একজনকে 7 বার ফাঁসি দেওয়া হচ্ছে বা 7 বার জেল দেওয়া হচ্ছে? হয় না তো, চিকিৎসার ক্ষেত্রে হয়। বলো। বুঝলাম স্যার। হ্যাঁ, এটা তো একটা সমস্যা। আচ্ছা, আপনি মিডিয়ার কথাটা বললেন, মানে আপনি একদম প্রথম থেকে শুরু করলেন, পুলিশের কথা বললেন, প্রশাসনের কথা বললেন, সাধারণ মানুষের কথা বললেন, মিডিয়ার কথা বললেন।
তো এবার আমি একটা প্রশ্ন, মানে এই কয়েক বছরে আমরা যদি নর্মাল কোনোদিন টিভি খুলে বসি, যদিও সেটা এখন করা উচিত নয় বলে আমার মনে হয়, টিভির নিউজ দেখা, টিভির নিউজে অনেক সময় দেখা যাচ্ছে মিডিয়া ডিরেক্ট ডাক্তারকে গিয়ে অ্যাকিউজ করছেন কোনো একটা ঘটনার জন্য, এবং কোনো সময় যদি ডাক্তার নিগ্রহ হয় তারপরে মিডিয়া গিয়ে ডাক্তারকে সেই অপরাধে অপরাধী করছেন। মিডিয়া, প্রশাসন, এই সমস্ত মাধ্যমগুলো কেন ডাক্তারের বিরুদ্ধে যাচ্ছে? দেখো, এটার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে চিকিৎসকদের, ওই যে আমি বললাম যে বাড়ির ছেলেটাই যে সেই চিকিৎসক, সেটা আমরা ভুলে যাই। যে তিনি তো বাইরে থেকে আসা নন, তিনি মনোযোগী ছাত্র ছিলেন, একটু মেধাবী ছিলেন। সে জয়েন্ট টেনশন হয়ে যে এখন নিজের দুর্লভ পর্বতারোহণ করে পাড়ি দিচ্ছে, অসংখ্য পার্ট সেমেস্টার পেরিয়ে এমবিবিএস এর অকুল পাথার, তারপর আবার পোস্ট গ্রাজুয়েশন যুদ্ধে জয়ী কিংবা পরাজিত হয়ে সে জীবন যুদ্ধে নামছে। কেউ আবার ধরো সাধ্যবিত্ত পরিবারের নানা পিছুটান পেরিয়ে শুধুমাত্র মেধার উপর ভিত্তি করে বিলেতে পাড়ি দিচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, সর্বোচ্চ মানের প্রশিক্ষণ নিচ্ছে, তারপরে ফিরে আসছে বা ফিরে আসতে বাধ্য হচ্ছে, আদর্শের টানে আসছে। এবার ফিরে এসে সে কার সামনে পড়ছে? সে পড়ছে পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, এমএলএ, এমপি, প্রাক্তন মন্ত্রী, এমনকি প্রাক্তন কয়েদি, সে তাকে হুমকি দিয়ে যাচ্ছে, মানে জন্মগত অধিকার বশত। আর সংবাদপত্রের উত্তর সম্পাদকীয়তে বা টিভির পর্দায় তাকে চাঁদমারি করে সমাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে যে চিকিৎসা সংকটের যাবতীয় দায় হচ্ছে এই নন্দ চিকিৎসকের। আর তুমি আমাদের আলিপুরদুয়ার বলো, পুরুলিয়া বলো, পাঁশকুড়া বলো, ডেবরা বলো, শিলিগুড়ি বলো, যত জায়গায় বলো যেখানে চিকিৎসক লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, আহত হচ্ছেন, এমনকি বিষ্ঠা লেপিত হচ্ছেন, দোষটা কার বলো? যদি প্রয়োজনের তুলনায় 1/5 ডাক্তার থাকেন, সেটা মানুষের, ডাক্তারের দোষ নয়। যদি মানুষ ডাক্তার না পেয়ে ওঝা, গুনিন, হাতুড়ে করে শেষ অবস্থায় সরকারি বা বেসরকারি হাসপাতালে আসেন, তারপরে মারা যান, তাহলে শেষ যে ডাক্তারবাবু, তার দোষ পড়ছে। হাসপাতালে একজন রোগী ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাৎকারের সময় পান গড়ে 40 সেকেন্ড থেকে 1.5 মিনিট। আমার কথা শুনতে পাচ্ছ? এবার একদম একদম এই যে সকাল 9টা থেকে বিকেল 3টে অবধি আউটডোরের রোগী দেখে ক্লান্ত অভুক্ত ডাক্তারবাবুটির ওপর যদি এমার্জেন্সি যান বা ইনডোর যান, তার জন্য রোগী বিক্ষোভ, তার দায় চিকিৎসকের উপর। কারণ হচ্ছে ওরা কেটে জল দেওয়া হচ্ছে। কথাটা আবার যদি ফিরে আসি, গত 70 বছর ধরে চিকিৎসার ব্যবস্থাটা নিয়ে আমরা সত্যি সেভাবে বোধহয় ভেবে দেখি না। তাই জন্য শেষ পর্যন্ত পৌঁছেছে ক্রেতা বিক্রেতার সম্পর্ক। তাই বলে কি সব ডাক্তারি ধোয়াটা নন? তার মধ্যেও অত্যন্ত অসৎ মানুষ আছেন, তাদের প্রতি তো কোনো আমাদের সহানুভূতি থাকার কথা নয়। কিন্তু এটা জানবে 10টার মধ্যে 9টা জায়গাতে সেই চিকিৎসকের হয়তো কোনো দোষ ছিল না, পরিস্থিতিটার এমনই যে তার তিনি শিকার হয়ে পড়েন। স্যার, ইকোর একটা সমস্যা হচ্ছে, আমরা ওটা একটু রিজলভ করে নিই। অনেকে বলছে, আপনি কি আমার কথা ফিডব্যাক পাচ্ছেন? যখন আমি কথা বলছি তখন বোধহয় অন্য মাইকটা বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, আমি বন্ধ করে রাখছিলাম এরপর থেকে। স্যার, আপনি কি আমার কথার কোনো ফিডব্যাক পাচ্ছেন এখন? না, পরিষ্কার শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এগোচ্ছি। স্যার, আপনি এই যে কথাটা বললেন, আচ্ছা দেখুন, আপনি মানে আপনার নিজের কথাতেই ইংল্যান্ডে আহ আহ, স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, তারপরে আপনি একটা কথা বললেন যে এখানে জনপ্রতি বা রোগী প্রতি ডাক্তারের সংখ্যাটা অনেকটা কম। তাহলে জনসংখ্যাটা কি কোনোভাবে ফ্যাক্টর? কারণ আমরা যদি দেখি যে ইংল্যান্ডের থেকে বা ওইরকম পাশ্চাত্যের দেশগুলোর থেকে প্রায় 7 গুণ বা 8 গুণ বেশি জনঘনত্ব ভারতের মতো একটা দেশে, তাহলে কি জনসংখ্যাটা কোনো একটা ফ্যাক্টর? অবশ্যই জনসংখ্যা ফ্যাক্টর, কিন্তু সেই ফ্যাক্টরটাকে পজিটিভলি কাজে লাগানো যেত। এই জনসংখ্যাটা কিন্তু আজকে হঠাৎ 2010 সাল থেকে জনসংখ্যা বাড়েনি। 1947 সালেও ভারতের জনসংখ্যা অত্যন্ত বেশি ছিল, 60 সালেও ছিল, 85 সালেও ছিল। তাই জন্য জনসংখ্যাটা ফ্যাক্টর বলে আজকে হাত পা ছড়িয়ে বসে কাঁদলে হবে না। এটা এতদিন ধরে সেটাকে কিভাবে পজিটিভলি চ্যানেলাইজ করা যায়, পৃথিবীর অনেক দেশ জনসংখ্যাকে জনশক্তি হিসেবে কাজে লাগিয়েছে, আমরা পারিনি। আমরা সেই জন্য এই এখন যে জিনিসগুলো বলা হচ্ছে, হ্যাঁ আমাদের দেশে একজন চিকিৎসক পিছু 1446 জন মানুষ, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই জন্য একজন চিকিৎসকের পক্ষে 1446 জনকে সার্ভিস দেওয়াটা বাধ্যতামূলক। এবং সেটা যদি তুমি একজন কার্ডিওলজিস্ট পিছু
মানুষের সংখ্যা দেখতে যাও বা একজন ডার্মাটোলজিস্ট পিছু বা একজন গাইনোকোলজিস্ট পিছু দেখতে চাও, সেটা সংখ্যাটা আরো অ্যাস্ট্রোনমিক্যাল। এটা পৃথিবীর কোনো সভ্য দেশে সেই জায়গা নেই। তারা অনেকদিন আগে থেকে সেটা ভেবেছে, চিকিৎসকের সংখ্যা বাড়িয়েছে। আমাদের দেশে চিকিৎসকের সংখ্যা, বিশেষ করে মডার্ন মেডিসিনের যারা চিকিৎসক, তাদের সংখ্যা বাড়া উচিত। আচ্ছা, এর সাথে সাথে একটা প্রশ্ন থেকে যায় যে যদি আপনি আজকে স্বাস্থ্যমন্ত্রী হতেন তাহলে কিভাবে এটাকে রিজলভ করার, এই অবস্থাটা রিজলভ করার চেষ্টা করতেন? প্রথম কথা, আমার মন্ত্রী শান্ত্রী এগুলো কোনো কিছুই হওয়ার কোনো ইচ্ছে কোনোদিনই নেই। যেটা দরকার সেটা হচ্ছে, তবে আবার বলি যে পৃথিবীর বহু দেশে কিন্তু ডাক্তাররাও সর্বোচ্চ জায়গায় গেছেন। এই মালয়েশিয়াতেও দেখেছো, বা এই মুহূর্তে ভুটানের যিনি দেশের প্রধান, তিনি একজন কিন্তু চিকিৎসক। আমাদের দেশে যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই স্বাস্থ্য খাতে ব্যয়টা বাড়ানো। এই জিনিসটা অত্যন্ত জরুরি, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য চিকিৎসক তৈরি করা, যেটা আমরা তৈরি করতে পারিনি, ব্যর্থ হয়েছি এই জিনিসটা। এবং সরাসরি সারা দেশ জুড়ে শুধু টার্সিয়ারি লেভেল হাসপাতাল নয়, যেটা প্রাইমারি কেয়ার, সেই জিনিসটা আমাদের দরকার ছিল, সেই জায়গাটায় আমরা ব্যর্থ হয়েছি। এইমস তৈরি করাটা অবশ্যই জরুরি, কিন্তু সমস্ত জায়গায় প্রাথমিক হেলথ সেন্টার তৈরি করাটা আরো বেশি জরুরি ছিল। এবং তার আগে হচ্ছে, এখন অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু আমাদের যেগুলো কমিউনিকেবল ডিজিজ সেগুলোকে আটকানো দরকার ছিল। এই না হলে এই যে প্যান্ডেমিকের সময় এই অবস্থাটা এসে পড়েছে, সেইটা আমরা হয়তো আরো ভালোভাবে আটকাতে পারতাম যদি এই মানে আমরা সেভাবে প্রস্তুত থাকতাম। আচ্ছা, আপনি তো মানে এটা বলার দরকার রাখে না, আপনি একজন স্বনামধন্য চিকিৎসক এবং এছাড়াও আপনি একজন পাবলিক ফিগার। অসংখ্য মানুষ আপনাকে ফলো করে, সেটা তারা আপনার রোগী বা তারা আপনার ছাত্র, তারা আপনাকে ফলো করে। তো একজন পাবলিক ফিগার হিসেবে রাজনৈতিক থাকাটা কতটা জরুরি? দেখো, রাজনীতি বলতে তো শুধু কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল বা রিপাবলিকান ডেমোক্র্যাট নয়। রাজনীতি মানে তুমি মানুষের পাশে আছো না মানুষের বিরুদ্ধে আছো, একদম পরিষ্কার কথা। তা সেইখানে আমার মনে হয় আমরা প্রত্যেকেই, রাজনীতি ছাড়া মানুষ হয় না, সেটা একদম প্রথম থেকে আমরা জানি যে আমরা সোশ্যাল শুধু না, আমরা পলিটিক্যাল অ্যানিমাল। এবার সেইখানে রাজনীতি সচেতনতা কিন্তু স্বাস্থ্য সচেতনতার একটা মূল ব্যাপার। শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সবকটাই রাজনীতির সঙ্গে জড়িত। তাই জন্য একজন চিকিৎসক তিনি রাজনীতি সচেতন হবেন সেটা ঠিক, কিন্তু তার মানে এই না যে আমার রাজনীতিতে যদি কেউ বিশ্বাস না করেন তাকে আমি দেখব না। এটা কখনোই সম্ভব না। একজন চিকিৎসকের কি কিন্তু কোনো দেশ হয় না, কাল হয় না, তারা সবসময় সা বর্ডার্স, ফিজিশিয়ানদের কোনো বর্ডার থাকে না। তারা শুধু সেটা যুদ্ধের সময় নয়, তারা কোনো পদবি শুধু দেখে নন, তারা কোনো কিছুই কোনো মানুষের জাত ধর্ম বিচার করে, তার গায়ের রং বিচার করে কিন্তু তারা চিকিৎসা করেন না। এইটাই হচ্ছে রাজনীতি। কিন্তু যদি কেউ মনে করেন যে আমি এদের জন্যই শুধু চিকিৎসক হয়েছি, একটা সেক্ট অফ পিপলের জন্য, সেটা ভুল, সেটা ভুল রাজনীতি, কিন্তু সেটাও রাজনীতি। আপনার এই জার্নিটার কথায় আমরা ফিরে আসবো। বিএমএইচএস থেকে তারপর বিএমসিএইচ হয়ে এখন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজি। এই যে জার্নিটা, এই জার্নিটা কিভাবে সম্ভব হলো? নিশ্চয়ই খুব সহজ ছিল না, এই জার্নিটা কিভাবে সম্ভব হলো? দেখো, একটা জিনিস হচ্ছে, এটা নিজের সেই স্টেপটা তুমি, যিনি এভারেস্টে উঠছেন তিনি এভারেস্টের চূড়ার দিকে তাকিয়ে ওঠেন না, তিনি ওঠেন হচ্ছে তার পরের স্টেপে, যেখানে পাটা রাখবেন, ওই হাতের যে কুড়ুলটা যেখানে গাঁথবেন এবং যে দড়িটা ধরে উপরে উঠবেন সেইটার উপর। সেখানে যদি তার পা ফসকে যায় বা তার ওই যেটা গাঁথছেন সেটা ফসকে যায় বা হাতের দড়িটা ফসকে যায়, তিনি নিচে পড়ে যাবেন। তাই জন্য উপরের দিকে তাকিয়ে তো লাভ নেই, তুমি একটা একটা করে স্টেপ ধীরে ধীরে পেরিয়ে গেলে একদিন দেখবে তুমি সবার উপরে আছো, পৃথিবীটা তোমার নিচে আছে। আচ্ছা, এই এখনকার নিরিখে যদি আমরা দেখি তাহলে
মোটামুটি ভাবে ধরুন 2 বছর 3 বছর 4 বছরের একটা প্রিপারেশন, মানে মাধ্যমিকের পর থেকে একটা প্রিপারেশনের পর, তারপর 5 বছর এমবিবিএস পর নিজের নামের আগে ডক্টর কথাটা বসে। কিন্তু মানে একজনের নামের আগে সফল ডাক্তার এই কথাটা যুক্ত হওয়ার জন্য আর কি কি করা দরকার? আমি জানি না, সত্যি জানি না। প্রথম কথা, মানুষ হতে হবে। তুমি ডাক্তারই হও বা একজন শিক্ষক হও, তুমি যদি মানুষ না হও তাহলে কিছুই হতে পারবে না। এবং আমার মনে হয় তোমার নিজের হৃদয়ের কাছে সৎ থাকা এবং দিনের শেষে নিজের সন্তানের চোখের দিকে সৎভাবে তাকানো, আয়নার দিকে তাকিয়ে যেন তোমার ভয় না লাগে, কোনো অন্যায় করছে কিনা সেটা যেন তোমাকে সবসময় তাড়িয়ে না বেড়ায়, সেটার থেকে বড় সাফল্য বোধহয় কিছু নেই। তাই জন্য অর্থনৈতিক সাফল্য বা জাগতিক অর্থে সাফল্য থেকে আমার কাছে এই সাফল্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাক্তার হিসেবে আপনার জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহার? অনেক। আমার স্কুলের কোনো, আবার স্কুলের কথায় ফিরে আসি, সেটা হচ্ছে স্কুলের কোনো মাস্টার মশাই যখন, এই যে শিশির বাবু, যখন একটা চিরকুট কাগজে যে শিশির বাবুর কথা বললে মনে পড়ে যায় 9 বছর বয়সে যখন মেরুদণ্ড সোজা করে বসবে, টেবিলের ওপর শুধু খাতা বই আর সেই সাবজেক্টের বইটা থাকবে আর পাশে পেনটা থাকবে। মেরুদণ্ড সোজা করে বসার শিক্ষাটা শিশির বাবুর। এবং সেই শিশির বাবু যখন বৃদ্ধ হয়েছেন, তিনি হাতে কাঁপা কাঁপা হাতের লেখায় আমার নাম লিখছেন খুব গর্বের সাথে, ছাত্রের নামের আগে ডাক্তার লিখছেন এবং পুরো চিঠিটা লিখছেন, ভালো থেকো, তুমি ভালো মানুষ হয়েছো, ভালো ডাক্তার হয়েছো। স্কুলের কোনো শিক্ষক যখন আমাকে কোনো চিঠি লেখেন বা আমার কাছে আসেন, তার থেকে বড় আনন্দের আমার মনে হয় না কিছু হয়, তার থেকে বড় সাফল্য আমার মনে হয় না কিছু হতে পারে। আচ্ছা, একদমই তাই। এবং এই কথাটার সাথে সাথে আরেকটা বিষয় চলে আসে, দেখুন মানে ওই যে একটা কোট আনকোট একটা কথা আছে যে ডাক্তার মানে ভগবান, বা ভগবানের পর ডাক্তারের স্থান। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। ডাক্তার মানে সবার আগে মানুষ, এবং মানুষের যেমন ভালো দিক থাকে বা মানুষের যেমন কিছু প্রাপ্তি থাকে, কিছু সাফল্য থাকে, ঠিক তেমনই কিছু ব্যর্থতা থাকে। ডাক্তার হিসেবে করা কিছু ভুল যেটা আপনার আজকে স্বীকার করতে ইচ্ছে করছে? ভুল তো রোজই করি, ভুল কি করি না, রোজই করি। আমি যে চিকিৎসাটা এই মানুষটির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হতো, আজকে যে 30 জন মানুষকে সবাইকে কি আমি দিতে পেরেছি? হয়তো না। সেই মুহূর্তে আমার সময়, আমার মুড, আমার মেজাজ, আমার কনসেন্ট্রেট করার ক্ষমতা অনুযায়ী আমি যখন দেখলাম, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই 90% 95% ক্ষেত্রেই সঠিক হবে, তার কারণ আমার এতদিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার ভিত্তিতে আমি তার চিকিৎসা করছি। কিন্তু ওই 5% ভুলের তো জায়গা থাকে, এটা তো ভুলে গেলে চলবে না। সেটা একজন ডাক্তার শুধু বলে নন, একজন সায়েন্টিস্টের হতে পারে, একজন মাস্টারমশাইয়ের হতে পারে, একজন ইঞ্জিনিয়ারের হতে পারে, যে কারো হতে পারে। কিন্তু এই জিনিসটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যে আমি, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। যে আমি যে আমার অধীত বিদ্যাটা সম্পূর্ণ কি দিয়ে সেই মানুষটিকে সাহায্য করতে পারছি, যখন আমার ক্ষমতা দেখা যে যতজন মানুষের তার 3 গুণ বেশি মানুষকে আমাকে সেবা করতে হচ্ছে, আমি চাই না সেটা করতে, সেই অবস্থায় আমি কি প্রত্যেকের সঙ্গে কথা বলতে পারছি? এইটা আমার একটা ছোট্ট গল্প মনে পড়লো, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি, যদি তুমি শুনতে চাও। একদম একদম, অবশ্যই। একজন 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 পেশেন্ট আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে এসে বললেন যে, শেষ দিন আমাকে বললেন, ডাক্তারবাবু আপনি তো আমার অসুখটা ঠিক করে দিলেন, কিন্তু আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে আমার সঙ্গে দেখা হলে বোধহয় আপনি চিনতেও পারবেন না। তা আমি ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে বললাম, কেন? না, আপনি এতদিন ধরে আমার পায়ের দিকে তাকিয়েছেন, কোনোদিন তো আমার মুখের দিকে তাকাননি, আপনি তো দেখেননি যে আমি কিরকম দেখতে। এবং আপনি সারাক্ষণ নিজের মোবাইলের দিকে তাকিয়েছেন, নিজের কম্পিউটারের দিকে তাকিয়েছেন, নিজের প্রেসক্রিপশনের দিকে তাকিয়েছেন, এবং আমার পায়ের যে এখানটা হচ্ছিল। কিন্তু ডাক্তারবাবু, আমি একটা শুধু চর্মরোগ না, আমি একটা মানুষ তো। এটা আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। আমি তখন আরো বয়সটা কম ছিল, ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, দেখুন মশাই, আমি একজন ডাক্তার, আপনি আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনার যেটা করেছি সেটা ছেড়ে গেছে। That's the end of it. আমাকে আপনাকে আমি বাজারে চিনতে পারলাম কিনা, বিয়ে বাড়িতে চিনতে পারলাম কিনা, হাউ ডাজ দ্যাট, সেটা ইম্পর্টেন্ট না।
এবং এই এই সমস্ত কথা বলে লাভ নেই, আমার যেটা কাজ ছিল আমি সেটা করে দিয়েছি, এন্ড অফ ইট। আর আমি চোখের ডাক্তার নই যে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, এটা আমার শেষ কথা ছিল। এর বহু বছর পরে, বছর 3-4 আগে, একজন অত্যন্ত প্রবীণ মানুষ আমার চেম্বারে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে কথা টথা হলো। তিনি একজন মধ্যপ্রাচ্যে পড়াতেন, আমেরিকার বিভিন্ন কলেজে স্কুলে পড়াতেন। তিনি ওই যারা ওদের কি বলে ওই জিওলজিস্ট, তা বিভিন্ন প্রাচীন সভ্যতা নিয়ে তার অনেক রকম আইডিয়া, তা অ্যানথ্রোপোলজি নিয়ে তার অনেক রকম আইডিয়া। তার সঙ্গে খুব ভালো গল্প হলো, পুরনো সভ্যতাগুলো, মেসোপটেমিয়া নিয়ে আলোচনা হলো। তা তারপরে তার প্রেসক্রিপশন করে দিলাম। মিনিট 10 পরে তিনি চলে যাওয়ার সময় আমাকে বললেন, ডাক্তার আমাকে চিনতে পারলেন? চিনতে পারার ব্যাপারে আমি খুব গোলমেলে, মানে বাড়ির কমপ্লেক্সের লোককেও আমি ধরো রাস্তায় দেখা হলে আমি বুঝতে পারি না, মানে তাকে আমি আপনি বলি না তুমি বলি, সেটা আমার গুলিয়ে যায়। এবার আমি শুধু ভাবছি ভদ্রলোককে কোথায় দেখেছি। আমি তাকে বললাম, আপনাকে কি টিভিতে দেখেছি? বলে, না না আমি স্যার অত কেউ নাম করা কেউ নই। আমি তখন ভাবছি আমার রিলেটিভদের মধ্যে কেউ, তাহলে তো আরো কেলেঙ্কারি, শ্বশুরবাড়ির দিকের কেউ, তাহলে তো খুব মুশকিল। ভদ্রলোক বললেন, না স্যার আমি আপনাকে চিনি, আপনিও আপনাকে চেনেন। তখন ভদ্রলোককে বললাম, না আমি বুঝতে পারছি না, সারেন্ডার করলাম। ভদ্রলোক বললেন, আজ থেকে বছর 15 আগে একটা আধবুড়ো লোক আপনাকে বলেছিল আপনি কোনোদিন আমাকে চিনতে পারবেন না, তখন আমার মুখের দিকে আপনি কোনোদিন তাকাননি, মনে আছে? তা আমি স্যার সেই বুড়োটাই। আমি আরো বুড়ো হয়েছি, এখন আমার 84 বছর বয়স। আপনিও বেশ পলিতকেশ হয়েছেন, আপনারও মধ্যবয়সী। কিন্তু আমার খুব ভালো লাগলো কি জানেন তো, আজকে আপনি আমার মুখের দিকে তাকালেন স্যার। আমি তো সুন্দর হয়ে যাইনি, আমি কোনো সুন্দরী মহিলাও নই, আমি আরো বৃদ্ধ হয়েছি, আরো কদাকার হয়েছি, কিন্তু আজকে আপনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন স্যার। আমি যে শুধু চর্ম রোগ নই, আমি একটা মানুষ, সেটা আপনি স্যার লক্ষ্য করেছেন। খুব ভালো লাগলো স্যার, আপনি ভালো থাকবেন। এই জিনিসটা আমাকে নাড়া দিয়ে গেছিল। আমরা বোধহয় অসুখ দেখতে দেখতে না সেই অসুখটাকেই মানুষ ভাবি, সেটাকে ছাড়িয়ে মানুষটার কাছে পৌঁছানোটা সব থেকে গুরুত্বপূর্ণ। আনমিউট করো সুদীপ্ত, তুমি ভুলে গেছো আনমিউট করতে। স্যার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার নেটওয়ার্কে একটু সমস্যা হলো। আনমিউট করতে গিয়ে দেশের ঘরের বাইরে চলে গেছিল তো। একটু বলো ক্ষমা চেয়ে নিচ্ছি, নেটওয়ার্কে একটু সমস্যা হলো। আচ্ছা বলো। স্যার, আমি বা আমরা আপনার জীবনের সাথে জড়িত কিছু দিনের কথা আমি লিখে রেখেছি। তো সেই দিনগুলোতে আপনার কিরকম অনুভূতি হয়েছিল আমি একটু জানতে চাইছি। মানে আপনাকে এই সমস্ত বিষয়টার জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কেলেঙ্কারি ব্যাপার, বলো। প্রথমে হচ্ছে অনেকগুলো বছরের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। সেটা হচ্ছে ক্লাস 12-এর শেষ দিনের শেষ ঘন্টা। কিছু মনে নেই। এত টেনশন হতো তখন জয়েন্ট টেনশন এর জন্য আর হায়ার সেকেন্ডারির জন্য, একদম মনে নেই, সত্যি কথা বলছি। আর আরেকটা তখন খুব মন খারাপ হতো, কি জানো তো, এই যে বন্ধুদের সঙ্গে এতদিন কাটালাম, এই বন্ধুদের সঙ্গে আর দেখা হবে না কিছুদিন পরে। এই জিনিসগুলো তখন মনের মধ্যে কাজ করতো। একটা 16-17 বছরের ছেলে আর কি ভাবতে পারে? আর সামনে পরীক্ষা, আর কিচ্ছু তখন মাথার মধ্যে ছিল না। ক্লাস 12-এর শেষ দিনের কথা সত্যি আমার কিছু মনে নেই। মাস্টারমশাইদের হারাবো, মাস্টারমশাইদের সঙ্গে দেখা হবে না, সেই দুঃখটা সত্যিই তখন মনের মধ্যে ছিল। আর আচ্ছা, তখন না, সত্যি এরপরে কথা বলতে কি, এরকম কোনো সেরিমনিয়াসলি লাস্ট ডে অ্যাট স্কুল, ফার্স্ট ডে অ্যাট স্কুল এরকম হতো না। ব্যাপারটা অনেক মানে ইনফর্মাল হতো, তো তাই জন্য মনে নেই। বরং ফুল খেলার দিনটা মনে আছে, বরং স্কুলের মাঠে একটা কোনো মজার দিনের কথা মনে আছে, এইগুলো মনে আছে। কিন্তু ওরকম একটা আলাদা করে দিন সত্যি ছিল না আমাদের। আচ্ছা, তারপরে আপনি জয়েন্ট এন্ট্রান্সটা ক্লিয়ার করলেন এবং তারপর প্রথম যেদিন সাদা অ্যাপ্রনটা গায়ে জড়ালেন সেই দিনটার কথা। তার থেকেও আগের ব্যাপার, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনোর দিনটা মনে আছে। আমি ঘুমোচ্ছিলাম, মা খবর এসছে, ওই দিনটা আমি কখনো ভুলবো না। হ্যাঁ, এবং সেটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, খুব সম্ভবত 7ই জুলাই 1984, যদি খুব ভুল না করি। আচ্ছা এবার প্রথম অ্যাপ্রন জড়ানোর ব্যাপারটা অত্যন্ত শিহরণ জাগানো, কিন্তু সেটা সত্যি কথা বলতে কি, অ্যাপ্রন পড়তে হয়
মড়াকাটার ঘরে যেতে, এবং সেই জিনিসটা তখন আমার ওই ব্যাপারটা নিয়ে অত মানে কোনো সূচিবায়ুগ্রস্ততা ছিল না, অনেক বন্ধুদের ছিল। তাই জন্য খুব আনন্দের, মানে অত্যন্ত একটা বিরাট কিছু করে ফেললাম সেরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা যুদ্ধ জয় করে ফেললাম, কিন্তু আচ্ছা আচ্ছা, এরপরে যখন এমবিবিএস টা ক্লিয়ার হয়ে গেল, এমবিবিএস টা আপনি পাশ করে গেলেন, তারপরে ডাক্তার হিসেবে প্রথম উপার্জনটা যখন করলেন? প্রথম উপার্জন হচ্ছে যখন আমাদের ইন্টার্নশিপ। আমার দাদু খুব আপত্তি ছিল কথাতে, ইন্টার্ন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবন্দীদের বোঝানো হতো। আচ্ছা আচ্ছা যে ডাক্তারি পাশ করছে আর তুমি ইন্টার্ন কেন? এখন ওটা যে এক অর্থে যুদ্ধবন্দিত্ব এখন বুঝতে পারি। হ্যাঁ, এই এক নাগাড়ে 72 ঘন্টা ডিউটি করা, রাত 2:30টার সময় রোগী রক্তাক্ত অবস্থায় এসছে, তাকে তখন তো বড় ডাক্তারবাবুকে নেই, আমাদেরই কচি ডাক্তারবাবুদেরই সামলাতে হবে, সেই ইন্টার্নশিপের দিনগুলো। তখন আমাদের খুব সম্ভবত 680 টাকা মাইনে ছিল, আমি যদি খুব ভুল না করি। হাউস স্টাফরা 930 টাকা পেতেন, আর ইন্টার্নরা পেতেন 680 টাকা। মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, বাবাকে একটা প্যান্টের পিস কিনে দিয়েছিলাম, আর বোনকে বোধহয় একটা পেন কিনে দিয়েছিলাম। এইটা আমার মনে আছে। নিজের আচ্ছা জন্য হাতে ছিল পেন্সিল। আর তারপরে তো নিজের জন্য অনেকগুলো দিন পড়েছিল। তারপর আপনি আপনি জানতেন যে আপনি সামনের দিকে অনেকটা এগিয়ে যাবেন। এই এগিয়ে যাওয়ার পর আপনি যখন বই লেখা শুরু করলেন, আপনার বিষয় নিয়ে বই লেখা শুরু করলেন, এবং প্রথম যেদিন ছাপা অক্ষরে নিজের লেখা দেখতে পেলেন, নিজের লেখা বইটা নিজের হাতে পেলেন, সেই দিনটার কথা জানতে চাইছি। প্রথম ছাপার অক্ষরে, সেটাও কিন্তু স্কুলের ম্যাগাজিনে, কাকলি বলে ম্যাগাজিন বেরোতো, সেখানে আমি তখন দানিকেনের লেখা খুব পড়তাম, যে দেবতার একই গ্রহান্তরের মানুষ। আমার একদম ঘোরতর ধারণা ছিল যে অন্য গ্রহ থেকে সভ্যতা এসে আমাদের উন্নত করে দিয়ে গেছে, সেটা নিয়ে লেখা শুরু চ্যারিয়টস করি। অফ গড। চ্যারিয়টস অফ গড। এছাড়াও কিশোর জ্ঞান বিজ্ঞানের লেজার নিয়ে প্রথম লিখি, সেটা এই স্কুলে পড়তেই লেজার রহস্য, মানে বর্ধমানের বাইরে কলকাতার একটা ম্যাগাজিন থেকে লেখা। পরবর্তীকালে লেজারের ওপর আমার টেক্সট বই আছে, ডাক্তারি টেক্সট বই। কিন্তু আমি সব জায়গাতেই মজা করি, সব কনফারেন্সে বলি যে আমার লেজারের ওপর প্রথম পাবলিকেশন কিন্তু 1982 সালে। তো সবাই আমার দিকে তাকিয়ে ভাবে যে আপনার বয়স কত, মানে 70-80 পেরিয়ে গেছে। আমি তখন বলি, না মশাই, আমি কিন্তু স্কুলে থাকতে থাকতে লেজার নিয়ে লিখে ফেলেছিল। সেটা এক প্যারাগ্রাফের ছোট্ট লেখা, স্কুলের ছেলেরা যেরকম ভাবে লেখে। কিন্তু পরবর্তীকালে সেই লেজারের ওপর টেক্সট বই লেখারও সৌভাগ্য আমার হয়েছিল। ভ্রমণ আচ্ছা নিয়ে লিখতাম, তাই জন্য ভ্রমণ পত্রিকায় নিজের নাম ছাপা হতো। অসম্ভব উত্তেজনা, নিজে গিয়ে হেঁটে গিয়ে ম্যাগাজিন থেকে বইটা খুলে নিজের নামটা ছাপার অক্ষরে আগে দেখা, সেটা একটা সাংঘাতিক উত্তেজনা কাজ করতো। তারপর যেদিন আপনি নিজের লেখা বই পেলেন, মানে যেটা যেটা ওই কাকলি ম্যাগাজিনটাতে যেমন আপনার কিছুটা অংশ ছিল, আর যেই বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে শুধু আপনিই ছিলেন, সেই বইটা লেখার পর কিরকম মনে হলো, বা সেই বইটা হাতে পাওয়ার পর কিরকম মনে হয়েছিল? তখন ব্যাপারটা কি না, তখন তো আরো অনেক বড় হয়ে গেছি, সেই অনুভূতির তীক্ষ্ণতাগুলো অনেকটা চলে যায়। সেই উত্তেজনাগুলো থাকে না তখন। অনেক লেখা টেখা ছাপা হয়ে গেছে, অনেক জায়গায় হয়ে গেছে তখন। হয়তো বছর 30 পেরিয়েও গেছি, অনেকটা পরিণত হয়ে গেছি, তাই জন্য সেই অসম্ভব উত্তেজনাটা থাকে না। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে তখন। একটা আনন্দ হয়, কিন্তু সেই অসম্ভব উত্তেজনা যেটা আরো একটু অল্প বয়সে হতো, সেটা হতো না, কিন্তু ভালো লাগতো। তারপর তো বহু বই লিখেছি, বাংলা ইংরেজি সবকিছু। স্যার, আমরা একটু বইগুলো নিয়ে জানতে চাইছি, যদি মানে আপনি অনুমতি দেন, তাহলে আমরা বইগুলো একটু দেখতে চাইছি, বা বইগুলোর কিছু অংশ যদি আপনি পড়ে শোনান আমাদের। আমার কাছে তো বইগুলো এই মুহূর্তে নেই। আমি আহ, তোমাদের কাছে যদি ছবি টবি থাকে সেটা দেখাতে পারো, বা আহ, প্রথম বই যেগুলো ছিল সেগুলো সব ত্বক সংক্রান্ত কিছু কিছু বই ছিল। আচ্ছা স্যার, সেগুলো আমি আপনাকে একবার ইন্টারাপ্ট করছি, আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করছি তাহলে। আপনার কাছ থেকে বিভিন্ন সময় পাওয়া কিছু ছবি আমাদের কাছে যেগুলো সংগ্রহ রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা ফেসবুক করছি। থেকেও কিছু কিছু পেয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি বলুন, আমরা একটু চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে। আমি ধরো একদম। নানা রকম আমার প্রথম চেনা ত্বক, অজানা কথা বলে একটি বই বেরোয়, ত্বকের আমি ত্বকের প্রেমী বেরোয়, এগুলো সব ত্বক সংক্রান্ত যুক্তি তর্ক গল্প, ত্বক নিয়ে ঝকমারি। কিন্তু আহ, যে বইটা নিয়ে খুব আনন্দ পেয়েছি, যে বইটা নিয়ে লিখে, এবং সেটা আমার কাছে খুব গর্বের, সেটা ছিল নিঃসীমানের বেড়া।
এবং নিঃসীমানার বেড়াটা হচ্ছে আমার বহু বছর ধরে সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছি সেই স্বরলিপি সংকলন, সেগুলো একটা আহ, মানে একসাথে সেটা করা। এছাড়াও ছোট গল্পের বই আমার আছে, মুহূর্তের মিছিল, মানে র্যালি অফ মোমেন্টস। আর এছাড়াও পুরানো আখরগুলি বলে একটা কবিতার বইও আছে। এখন 18 বছরে পৌঁছে কবিতা লিখবো না এরম তো বাঙালি বোধহয় হয়নি, তাই জন্য কবিতা আমিও লিখতাম। তো সেই কবিতাগুলোর সংকলন করা, সেইগুলো বেরিয়ে গেছে। এগুলো সবগুলো আমি যেগুলো বলছি সেগুলো নন একাডেমিক, মানে তথাকথিত আমার ডাক্তারি বই যেগুলো, সেগুলো সেগুলো কিন্তু একদমই আলাদা। সেগুলো জগৎটা একদমই আলাদা। সেখানে আহ, সেগুলো তো অনেকগুলো বই পড়েছি এবং এই মুহূর্তেও আরো বই লেখা, এবং এখন ব্যাপারটা কি হয়, আরো অনেক একসাথে আমরা মিলে করি সেগুলি। স্যার, আমরা কিছু বই একটু দেখাবো আপনাকে। মানে এই বইগুলোর সাথে জড়িত বা এই বই লেখাগুলোর সাথে জড়িত ইতিহাসটা আমরা একটু শুনতে চাইবো। কিভাবে এই বইগুলো লেখার প্ল্যান করলেন আপনি, এটা একটু শুনতে চাইবো আমরা। দেখাই তাহলে। দেখাও। আচ্ছা, একটু সময় দিন আমাদের। খুব প্ল্যান ট্যান করে কোনো বই লেখা হয়নি, মানে এগুলো বিভিন্ন জায়গায় লেখাগুলো বেরোতো, তো সেগুলো সংকলিত করে ওই পাবলিশাররা যখন যেরকম ভাবে বার করেছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, আমরা কিছু বই দেখাচ্ছি। এই ছবিগুলো আপনার ফেসবুক থেকে নেওয়া, আপনার দেখো, ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া। আমরা কিছু বই দেখানোর চেষ্টা করছি। এখানে যেমন অনেকগুলো বই আছে, আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, দেখো এর মধ্যে হ্যাঁ হ্যাঁ। যতগুলো অনেকগুলো হলেও গেছে। এবার এই বইগুলোর মধ্যে আপনি যেটা বলছিলেন মুহূর্তের মিছিল, সেই বইটা রয়েছে। মুহূর্তের মিছিল ছোট গল্পের বই। হ্যাঁ ওটা হ্যাঁ। সারা পৃথিবীতে ঘুরে, শুধু না এমনি আমাদের দেশের মধ্যে, মুহূর্তের মিছিল হচ্ছে র্যালি অফ মোমেন্টস। বা আমার কাছে সব থেকে আনন্দ যে বইটা সংকলনের জন্য, সেটা হচ্ছে নিঃসীমানার বেড়া। সেটা হচ্ছে এই যে নিঃসীমানার বেড়া। আচ্ছা, আর কিছু বই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নিঃসীমানার পুরানো আখরগুলি প্রধানত কবিতা সংকলন। ত্বক নিয়ে ঝকমারি, আচ্ছা চেনা ত্বক, অজানা ত্বক, এগুলো তো বুঝতেই পারছে ত্বকের বই। হ্যাঁ মুহূর্তে হ্যাঁ। ছোট গল্প কালেকশন। আর নিঃসীমানার বেড়াটা হচ্ছে ট্রাভেল আচ্ছা, ট্রাভেলগের আর কালেকশন। আর কিছু বই যেগুলো, এই বইগুলো, এইগুলো সব ডাক্তারি বই। এইগুলো আমাদের, আচ্ছা, করতে এই হবে বই তোমাদের। এই বইগুলো আমাদের সংগ্রহে ছিল, এই বইয়ের ছবিগুলো আমাদের সংগ্রহে ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার এইগুলোতে আলোকপাত করার জন্য। আহ এবার স্যার, একটা কথায়, এই যে এই বইগুলো, এই বইগুলোর সময়কালটা মোটামুটি আপনার মানে ডাক্তার হিসাবে সুখ্যাতি পাওয়ার পর বা আপনার ডাক্তার হিসাবে সমৃদ্ধি লাভ করবার পর। তো এই মানে, আচ্ছা, আমরা ফিরলাম। তো এই যে ডাক্তার হিসেবে সুখ্যাতি পাওয়ার পর বা সমৃদ্ধি লাভ করার পর বই লেখার চিন্তাটা কোথা থেকে আসে, বা কিভাবে হ্যাঁ আপনি এবং বই না। লেখা শুরু করেন? আহ, দেখো, এই যে বইটা দেখছো পুরানো আখরগুলি, এটা কবিতার বই। হুম। দেখতে পাচ্ছ, আচ্ছা। এটা যে যে কৌশিক লাহিড়ী লিখেছিল তার বয়স 18 বছর ছিল। হুম হুম হুম। ঠিক আছে, এবার এই কৌশিক একদম। লাহিড়ীকে তো আমি অস্বীকার করতে পারবো না। না, একদমই আচ্ছা, না। কিন্তু একদমই না। পরবর্তীকালে যখন বইগুলো তো লিখিনি আমি, লেখাগুলো লিখে গেছি বিভিন্ন জায়গায়, সেগুলো প্রকাশিত হয়েছে। সব হুম। প্রকাশিত সব সময় আমি ডাক্তার হয়ে যাইনি বা প্রতিষ্ঠিত, তার আগেই অনেকগুলো লেখা। এখনো আমি লিখতে ভালোবাসি, এখনো রাজ্যে লিখতে অবশ্যই ভালোবাসি। আচ্ছা, স্যার, আপনি যে সময়টা থেকে মানে রোগী দেখা শুরু করেন বা রোগীদের সাথে কথা বলা শুরু করেন, আর আজকের মধ্যে দু ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। ডাক্তারের দিক থেকে অনেক পরিবর্তন এসেছে, অনেক নতুন টেকনোলজির আবিষ্কার হয়েছে এবং সেইভাবে পরিবর্তন হয়েছে। আর তাছাড়া রোগের ক্ষেত্রেও অনেকটা পরিবর্তন এসছে। তো এই পরিবর্তনগুলোর সঙ্গে কিভাবে মানিয়ে নিলেন? দেখো, মেডিসিনের মতো নিয়ত পরিবর্তনশীল সাবজেক্ট সত্যি নেই। মানে গত 50 বছরে, গত 100 বছরে যেভাবে সবকিছু বদলে গেছে, অ্যান্টিবায়োটিক্স এর ব্যবহার থেকে শুরু করে
বা রোগ সংক্রান্ত জ্ঞান, মানুষের অধীত জ্ঞান থেকে শুরু করে এবং তার রোগ চিকিৎসা করার যে ব্যাপারগুলো, সেগুলো সবকিছু বদলে গেছে। এবং বদলে গেছে শুধু না, বদলাচ্ছে প্রতিনিয়ত। তা সেগুলো যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, দাঁড়িয়ে থাকলে তুমি পিছিয়ে পড়বে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একজন চিকিৎসককে অলওয়েজ অ্যাট দ্য মানে বর্ডার, অলওয়েজ অ্যাট দ্য কাটিং এজ একজন চিকিৎসককে থাকতে হয়। তাকে পড়তে হয়, তাকে এই গত বছর বা গত মাসে কোন জার্নালে এই অসুখটা সম্বন্ধে কি বেরিয়েছে সেটা সম্বন্ধে তাকে জানতে হয়। সেটা না জানলে কিন্তু তিনি সত্যি পিছিয়ে পড়েন এবং এইখানেই অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু অনেকে আছেন জ্ঞান অর্জন করলে শুধু হয় না, সেই জ্ঞানটার কোনো গর্ব রাখা উচিত না। যত জ্ঞান অর্জন করবে, যত জানবে, সেটা যেন তোমাকে আরো কি বলবো, তোমাকে আরো হাম্বল করে। তার কারণ সবসময় আমাদের জানা উচিত যে আমার থেকেও আরো শ্রেয়তর মানুষ, আমার থেকেও শ্রেষ্ঠ কেউ আছেন আমার সাবজেক্টেই। তাই জন্য কখনোই কোনো গর্ব মানুষের মাথার মধ্যে একজন চিকিৎসক হিসেবে বলো বা যা হিসেবে বলো আসার কোনো মানে নেই। মাথা নিচু করে নিজের কাজটাতেই মনোনিবেশ করতে হয়। আপনার যে বিষয়, আপনার বিষয়, সেখানে এই কয়েক মাসে, শেষ 6 মাসে মাস্ক এবং স্যানিটাইজার আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গেছে। এই স্যানিটাইজার শব্দটার সাথে বা এই স্যানিটাইজারের ব্যবহারের সাথে আমাদের বাঙালিদের অন্তত পরিচিতি ছিল না। আমাদের বাঙালিদের, যদিও এটা খুব ক্লিশে একটা বিষয়, তবুও আমাদের বাঙালিদের মায়েরা না বললে আমরা খাবার আগেও ভালোভাবে হাতটা ধুই না। তো স্যানিটাইজার ব্যবহারে আহ মানে আমরা তো তার চিকিৎসা গুণটা তো জেনে গেছি, কিন্তু তার যে সাইড এফেক্ট রয়েছে বা সেটা ব্যবহারে ত্বকের কিরকম ক্ষতি হয় বা হতে পারে বলে আপনার মনে হয়? দেখো, সব মজার ব্যাপার হচ্ছে যে অনেকে শুনলে রেগে যেতে পারে, সেটা হচ্ছে আমি কখনোই স্যানিটাইজার কেন সাবান ব্যবহারের পক্ষপাতী ছিলাম না। এবং আমি চিকিৎসক হিসেবে সবসময় বলতাম এই বিশ্বজুড়ে সাবান ব্যবহারের এই যে ব্যবসা, এটাও অনৈতিক। মানুষের শরীরকে জল দিয়ে ধুলেই, তুমি যদি না মোটর মেকানিক হও, তুমি যদি না খনিজ শ্রমিক হও, তাহলে তোমাকে পরিষ্কার করার দায়িত্ব তোমার স্কিনেরই। প্রত্যেক মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোষ দেহ থেকে ঝরে যাচ্ছে এবং এটাও ধুয়ে যাচ্ছে। তাই জন্যে জলই কিন্তু তোমাকে পরিষ্কার রাখতে পারে। কিন্তু সেখানে শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। আমি আমার আচ্ছা, মাইকটা মিউট রেখেছি যাতে ফিডব্যাক না আসে। মাউথ মিউট রাখো, হ্যাঁ। এবার তাই জন্য আমি খুব একটা নানা রকমের ওই রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি সাবানের পক্ষপাতে ছিলাম না। সেটার অ্যাসিডিক অ্যালকালাইন ভ্যালু সবসময় স্কিনের পক্ষে বন্ধুত্বপূর্ণ নয়, পিএইচ ভ্যালু যেটাকে বলে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধের জন্য কিছু বন্ধু ব্যাকটেরিয়া দরকার হয়। তোমরা বিজ্ঞানের ছাত্র, তোমরা জানো। যেমন ধরো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, তারাও একটা আর্মড ফোর্স। হঠাৎ আমার ইচ্ছে হলো যে আমি বর্ডার সিকিউরিটি ফোর্সকে ছুটি দিয়ে দেবো, তাহলে কি হবে, যারা বন্ধু দেশ তারাও একটু আক্রমণ করে বসবে। পৃথিবীতে কোনো জায়গায় কোনো ফাঁকা জায়গা থাকে না। যে ট্রেঞ্চ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকটি ছুটি পেয়ে বাড়ি চলে গেল, সেই ট্রেঞ্চ দখল করার জন্য প্রতিবেশী দেশ সেখানে সৈন্য পাঠিয়ে দেবে। ঠিক একই জিনিস হয় অতিরিক্ত হাত ধোয়াধুয়ি করলে। এই কোভিড এর সময় এটা বলার সময় হয়তো নয়, কিন্তু আমাকে বলতেই হচ্ছে, অতিরিক্ত হাত ধুলে আমি যেটা করছি, হাতের যে বন্ধু ব্যাকটেরিয়া গুলো সেগুলো ধুয়ে যাচ্ছে এবং তার জন্য কিছু, ধরো ফাঙ্গাস, কিছু ব্যাকটেরিয়া যেটার এমনিতে সেখানে আসার কথা নয়, সেখানে বাসা বাঁধছে। আমরা এই সময় যেটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের হাতে যে হাজা হচ্ছে, অন্য সময় এতটা হতো না। এবং অনেকেরই আরেকটা অসুখের কথা জানো, যে বাংলায় যেটাকে সূচিবায়ুগ্রস্ততা বলে, ইংরেজিতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যে তিনি সব সময় হাত ধুচ্ছেন, সব সময় তিনি বাসন ঘর মুছছেন, বা এই যে তালা লাগিয়ে বারবার দেখা, যে তালাটা লাগিয়েছেন কিনা ফিরে ফিরে এসে দেখা। মানুষের অবসেসিভ কম্পালশন বেড়ে যাচ্ছে এবং সবসময় সন্দেহ প্রবণতাটা বেড়ে যাচ্ছে। এবং হাতের মধ্যে কিছু করোনা ভাইরাস লেগে নেই তো, এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে। আচ্ছা, আমাদের এই যে পৃথিবী, পৃথিবী যেদিকে রূপ নিচ্ছে, সেখানে সমস্ত রকম দূষণই বাড়ছে, কম বেশি সমস্ত রকম দূষণই বাড়ছে। কিন্তু মূলত যেটা, যে বায়ু দূষণের ক্ষেত্রে বা জল দূষণের ক্ষেত্রে তার প্রভাবটা সরাসরি এসে ত্বকে পড়ে। তো এই দুটো দূষণের ফলে ত্বকে কিরকম প্রভাব পড়ছে? এটাও একটা কিন্তু খানিকটা মিথ। ঠিক আছে, যে বায়ু দূষণ এবং এর দূষণের জন্যই মানুষ একেবারে সাংঘাতিক ভাবে
অসুস্থ হয়ে পড়ছে, সেই জিনিসটা খানিকটা আমি তো, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আগে তো মানুষের এত চুল উঠতো না, আজকালই চুল উঠে যাচ্ছে, এত সাংঘাতিক পলিউশন, এত বা এত অপুষ্টিতা। ব্যাপারটা তা নয়, এরকম দুয়ে দুয়ে চার করা যায় না। তো অবশ্যই বায়ু দূষণের জন্য ফুসফুসের ওপর ক্ষতি হয়, বায়ু দূষণের জন্য মানুষের নানা রকম অন্যান্য ক্ষতি হতে পারে, কিন্তু সরাসরি কারো চামড়া ধ্বংস হয়ে যাচ্ছে বায়ু দূষণের জন্য, সেটা ঠিক নয়। কিন্তু সেটা আবার একটা আরবান লেজেন্ড। আচ্ছা, স্যার, এই যে আপনি বললেন যে বায়ু দূষণ, হ্যাঁ এটা তো মানে হয়তো ম্যানমেড এবং কিছুটা পরিস্থিতির পরিস্থিতির শিকার হয়েই বায়ু দূষণ বা জল দূষণ ঘটছে। আর একটা বিষয় যেটার জন্য মানে মানুষের ত্বক পরিবর্তন হচ্ছে বলে আমাদের মনে হয়, যে এখনকার মানুষ, বিশেষ করে শহুরে মানুষ, বড্ড বেশি চাকচিক্যের মধ্যে নিজের জীবনটাকে রাখতে ভালোবাসে। তাদের জীবনের সাথে ফেয়ারনেস ক্রিম, বিভিন্ন রকম সিনথেটিক ক্রিম একদম অবিচ্ছেদ্যভাবে জুড়ে গেছে। এইটা কি কোনো জায়গায় গিয়ে অনেক দূরে গিয়ে ত্বককে একটা পার্মানেন্ট ক্ষতি করে? খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এবং ভারতবর্ষের মর্গান স্ট্যানলি থেকে ওরা একটা কাজ করেছিল, একটা স্টাডি করেছিল। সেখানে দেখা যাচ্ছে একজন ভারতীয় যখন একটা ক্রিম কেনে, 100 জনের মধ্যে 47 জন ফর্সা হওয়ার ক্রিম কেনে। এটা একটা অবিশ্বাস্য জিনিস। আমাদের দেশ কিন্তু আমরা কালো মানুষের দেশ, আমরা ব্লাডি নিগারের দেশ, তাই তো? আমাদের সাহেবরা নিগার বলতো। আমরা হয়তো নিগ্রো নই, কিন্তু আমরা দুটোর মাঝামাঝি। কিন্তু আমরা ফর্সা হতে চাই, প্রত্যেকেই ফর্সা হতে চাই। এই যে ফর্সা হওয়ার উদগ্র ইচ্ছে, বা প্রত্যেকদিন এই যে খবরের কাগজে পাত্র চাই, প্রত্যেকেই কিন্তু গৌর বর্ণা চান, তাই তো? কেউ দেখবে না যে গাত্রবর্ণ নিয়ে কোনো কথা নেই, এই জিনিসটা কেউ কোথাও লেখেন না। তাই জন্য যিনি ফর্সা তিনি মানুষ হিসেবে উন্নত, যিনি কালো তিনি মানুষ হিসেবে অনুন্নত। সেটাই যদি হতো, তাহলে নেলসন ম্যান্ডেলা বা পেলে বা ওবামা বা আমাদের দেশের আরো অনেক মহাপুরুষ, তারা সবাই ফর্সা হয়ে জন্মাতেন। তা এই জিনিসটা, ফর্সা হওয়ার সঙ্গে মেধার বা একজন মানুষের উৎকর্ষের কোনো সম্পর্ক নেই। এই ফর্সা হওয়ার উদগ্র বাসনা থেকে যেটা আমাদের দেশে মানুষ ভুল করেন, সেটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম। দু রকমের হয়, একটা হচ্ছে যে জিনিসগুলো বিজ্ঞাপনের চটকে চলে, সেগুলোর মধ্যে কিছু থাকে না, ফর্সা হয় মানুষের পকেট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টেরয়েড মেশা ককটেল ক্রিম, যেটার বিরুদ্ধে আমরা আজকে 15 বছর ধরে আন্দোলন করছি। এবং 2200 কোটি টাকার ভয়ঙ্কর ব্যবসা, যে বিভিন্ন রকমের ভেট ক্রিম, অমুক ভেট তমুক ভেট, অমুক ডার্ম প্যান্ডার্ম অমুক তমুক, যেগুলো দোকানে গেলেই পাওয়া যায়, সেটা কেউ ফর্সা হওয়ার ক্রিম হিসেবে মাখেন, কেউ দাঁতের মলম হিসেবে মাখেন, না জেনে যে তার মধ্যে ভয়ঙ্কর স্টেরয়েড লুকিয়ে আছে। এই স্টেরয়েড মানুষকে দাসে পরিণত করে, স্লেভ। মানে সিগারেট বা মদ ছাড়া যেরকম শক্ত, নেশাগ্রস্ত হয়ে পড়ে স্কিন। একবার যদি কেউ মুখে মাখতে আরম্ভ করে সেই তথাকথিত ফর্সা হওয়ার ওষুধটি, তার থেকে বেরিয়ে আসতে পারে না। রোদ্দুরে বেরোলে মুখ লাল হয়ে যায়, মুখে দানা দানা র্যাশ বেরোতে আরম্ভ করে। সেটা থেকে বের করে আনা অত্যন্ত শক্ত কাজ, এবং এইটার উপরেই কাজ করে গত 15 বছর ধরে আমরা বহু কাজ করেছি, সরকারকে সচেতন করার চেষ্টা করেছি। আমি যেগুলো নিয়ে আজকে আলোচনাই করিনি এবং করার কোনো দরকারও নেই। আমাদের দেশের যে সমিতিগুলোর আমি সেক্রেটারি ছিলাম, ইন্টারন্যাশনাল সোসাইটির পক্ষ থেকে, আমেরিকান একাডেমিতে, সেটা থেকে আমি সম্মানিত হয়েছি। এই জিনিসগুলো একটা বিরাট আন্দোলনের মধ্যে দিয়ে চলেছি আমরা। আশা করছি এমন দিন আসবে যেদিন প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের স্টেরয়েড ক্রিম পাওয়া যাবে না আমাদের দেশে। সেই সুদিনের অপেক্ষায় আছি, কিন্তু হয়তো তোমরা ডাক্তার যখন হবে তারপরে সেগুলো একদিন হবে। আমরা জানি না সেটা দেখতে পাবো কিনা। স্যার, একটা মানবিক প্রশ্ন হঠাৎ করেই মাথায় এলো। দেখুন, 2016 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে কালো টাকা ফেরত আসবে ডিমনিটাইজেশনের ফলে। দেখুন, সেটা এসেছে কি আসেনি আমি তাই সেই তর্কে যাচ্ছি না। কিন্তু এই যে একদম সরকারি স্তর থেকে প্রত্যেকটা স্তরে কালো মানেই খারাপ, এই যে টেন্ডেন্সিটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ছোট থেকে বিভিন্ন স্তরে, এটা মানে কতটা ত্বকের ক্ষেত্রে, মানে তারপরে গিয়ে ত্বকের ক্ষেত্রে এটা কতটা এফেক্ট করে? একটা কথা আছে না, দিস ইজ নট ফেয়ার, সে কথাটা কোথা থেকে এসছে? মানে দিস ইজ নট ফেয়ার মানে দিস ইজ ডার্ক, অ্যান্ড হোয়াট ইজ ডার্ক ইজ ব্যাড। এই জিনিসটাই এসছে যখন লিগ্যাল ছিল। দাস যিনি, কৃতদাস তাকে চাবুক মারা যায়, যিনি আমার বাড়িতে কাজ করেন, তিনি কালো, তিনি অন্তজ।
এই জিনিসটাই হচ্ছে মূল চিন্তাধারার মধ্যে থাকে। এই জিনিসটা মানুষের, আমাদের মতো সাংঘাতিক রেসিস্ট খুব কমই আছেন। আমরা যে নিজেদের খুব উদার, খুব প্রগতিবাদী মনে করি, আমাদের রক্তের মধ্যে মিশে আছে কিন্তু এই ধারণাটা, দিস ইজ নট ফেয়ার। আমরা কোনোদিন ভেবে দেখি না এই কথাটা কত দূর রেসিস্ট এবং কত দূর সেটা আঘাত করতে পারে অনেক মানুষকে। তোমার মিউট আনমিউটের ব্যাপারটা আবার মাফ করবেন। এই যে স্টেরয়েড ধর্মী যে ক্রিম গুলো আছে, সে তার কথা বললেন। আর একটা ক্রিমের ব্যবহার খুব কয়েক বছরে, মানে এইরকম একটা দেশের ক্ষেত্রে, যে দেশটার মানে উষ্ণতা এতটা বেশি, তো তার ক্ষেত্রে খুব বিশাল ভাবে আর কি বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োগ। এই সানস্ক্রিন, আমার যেটা মানে ধারণা, যে সানস্ক্রিন ব্যবহারে আমাদের যে ঘামের মানে নর্মাল যে ঘাম হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা অনেকটা কমে যায়, না, এবং সেইভাবে হয়তো। সানস্ক্রিনের যে ব্যাপারটা সেটা অতটা সহজ নয়। দেখো, সানস্ক্রিন একটা অবশ্যই দরকার, কিন্তু রোদ্দুরের তো সবকিছুই প্রভাব, ভালো প্রভাব নয়, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব আছে। সূর্যালোক থেকে আমাদের শুধু এজিং প্রসেস যেগুলো হয় সেগুলো সূর্যালোক থেকে শুরু হয়। বিভিন্ন ম্যালিগন্যান্সি বা ক্যান্সারগত যে কোষের চেঞ্জ, সেটা বিশেষ করে সাদা চামড়াদের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ানদের হয়, সাহেবদের হয়, সেগুলো সূর্যালোক থেকে। তাদের কিন্তু সানস্ক্রিনটা বাধ্যতামূলক বেঁচে থাকার জন্য। আমাদের দেশেও যাদের সানস্ক্রিনটা কার দরকার জানো? যে মানুষটি খেতে খামারে কাজ করছেন, সারাদিন যিনি খেতে ফসল ফলাচ্ছেন, যিনি সারাদিন সকালে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত মাঠে কাজ করছেন, এবং যিনি 40 পেরোতে না পেরোতেই সারা মুখে বলিরেখা হয়ে যাচ্ছে, তার সানস্ক্রিন মাখা উচিত। কিন্তু সানস্ক্রিন কারা মাখেন? সানস্ক্রিন মাখেন তারা যারা এয়ার কন্ডিশন বাড়ি থেকে, লিফট থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন এবং তারপরে এয়ার কন্ডিশন অফিসে ঢোকেন, তারা সানস্ক্রিন মাখছেন। এখানে উল্টো রাজার দেশ তো, এবং তাই জন্য তাদের ভিটামিন ডির অভাব হচ্ছে। আমাদের দেশে সব থেকে বেশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের দেশেই। তো সেই, এবং সেটা জেনেটিক্যালি, খানিকটা মেটাবলিক্যালিও তাই। কিন্তু সানস্ক্রিন মাখার দুটো দিকই আছে, যাদের প্রয়োজন তারা মাখেন না, যারা প্রয়োজন নেই তারা মাখেন। চিকিৎসকের পরামর্শে কজন আর মাখেন? স্যার, আপনি তো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েটেড নন, আপনি বিএমসি থেকে গ্রাজুয়েটেড। তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, বা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, এই যে আজকে করোনা পরিস্থিতিতে প্রথম থেকে আজ পর্যন্ত এই 6 মাসে যতগুলো ফেক নিউজ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছি, সেটা অনেক ক্ষেত্রে আমাদেরকে ব্যাপক একটা ধাঁধার মধ্যে ফেলেছে, এবং অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতিও করেছে। দেখুন, থালা তো আমরা বাজালাম, মোমবাতিও আমরা জ্বালালাম, কাঠ কয়লাও আমরা খুঁজেছি, কিন্তু করোনা গেল কই? এই প্রশ্নটা এখন সবার মনে, যে করোনা কবে যাবে। জানি না, এটা আমার পক্ষে কেন পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সেটা বলা হয়তো সম্ভব নয়। তখন করোনা, আমরা তো আমাদের কলেজ জীবনে করোনা ভাইরাসটা নিয়ে পড়িনি, আমরা করোনা ভাইরাস নিয়ে পড়েছি, কিন্তু এটা নোভেল করোনা SARS-2 যেটা, এটা নিয়ে পড়িনি। করোনা ভাইরাসের যে স্ট্রাকচার, সেটা নিয়ে আমাদের ধারণা খানিকটা থাকলেও, এইটার এরকম অদ্ভুত ধরনের তার আচরণ, এবং মানুষের শরীরের মধ্যে তার, কেউ বুঝতেই পারছেন না তিনি অসুস্থ, অথচ তিনি অন্য মানুষকে মেরে ফেলছেন, এই জিনিসটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর। কিন্তু সত্যি আমরা জানি না এটা কবে যাবে। কিন্তু মানুষকে সচেতন হওয়া ছাড়া ওই তিনটে জিনিস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজেশন এবং দূরত্ব, এবং সেটা শারীরিক দূরত্ব, মানসিক দূরত্ব যেন না হয়। বহু মানুষ একা হয়ে যাচ্ছেন, আতঙ্কে ভুগছেন, সেই জিনিসটা আমাদের কিন্তু বারবার বলতে হবে। আজকের মানে এখন এই যে সময়টা, এই সময়টায় বাইরে বেরোলেই দেখা যাচ্ছে যে শরতের আকাশের মেঘ, কাশফুল ফুটে আছে। তো এই সময়টাতে আমরা নর্মালি অপেক্ষা করি পুজো কবে আসবে। কিন্তু এখন বাঙালি তথা ভারতবর্ষের যে কোনো মানুষ তথা বিশ্বব্যাপী সমস্ত মানুষের অধীর আগ্রহ ভ্যাকসিন কবে আসবে। ঠিক কত দিনের মধ্যে, মানে ন্যূনতম কত সময়ের মধ্যে ভ্যাকসিন আসা সম্ভব? সুদীপ্ত, দেখো, আমরা যখন ডাক্তারি পড়েছি, বা ডাক্তারি যে কোনো ছাত্রই জানে, একটা ভ্যাকসিন তৈরি হতে অন্তত 10-12 বছর, অনেক সময় 70-80 বছর লেগে যায়। তাই জন্যে কখনো আশা করা উচিত না যে 5-6 মাসের মধ্যে আসছে। কোন দেশ আগে করে ফেললো ভ্যাকসিন ন্যাশনালিজম, ভারত আগে না, চায়না আগে না, রাশিয়া আগে না, ইউএস আগে, এইগুলো অর্থহীন আলোচনা। এবং চিকিৎসক হিসেবে এগুলো আমাদের বিষণ্ণ করে, আমাদের ব্যথিত করে। তখন এতে হয় কি, মানুষ একটা
কিছুর আশা করতে থাকে। অনেকেই বলা হয়েছিল 15 আগস্ট করোনা ভ্যাকসিন এসে যাবে, আমরা জানতাম পুজোর পরে আসবে, এখন জানতে পারছি এই বছর হবে না। চিকিৎসকরা সবসময়ই জানেন এই বছর কেন, ভবিষ্যতেও সম্ভব নয়, তখন অনেকগুলো ফেজ পেরিয়ে সেটা আসে। সেটা শুধু কার্যকারী হলেই হয় না, সেটা সেফ কিনা দেখতে হবে। একটা করোনা ভ্যাকসিন বা কোনো ভ্যাকসিন দিয়ে মানুষকে তো মেরে ফেলা যায় না, সেটা সেফ হতে হয়। এই যে চিকেন পক্স ভ্যাকসিন বা স্মল পক্স ভ্যাকসিন, বা আমরা জন্মের পরেই যে বিসিজি ভ্যাকসিন টিবির জন্য, সেটাই তো কেউ মারা যায় না, বা পোলিও ভ্যাকসিন, সেটা কেউ মারা যায় না, তাই জন্য সেটা পৃথিবীর কোটি কোটি মানুষের উপকার করেছে। করোনা ভ্যাকসিনও সেরকম হতে হবে। সেই ফেজটা পেরোতে কিন্তু কয়েক বছর লাগবে, এটা কয়েক মাসের ব্যাপার আদৌ নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এই প্রথম মানব সভ্যতা একটা আরএনএ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে। সেটা আজ পর্যন্ত হয়নি, তার অনেকগুলো কারণ আছে। এবার এই ডিএনএ ভাইরাসের বিরুদ্ধে সেটা করা গেছে, আমাদের সত্যি কোনো হুম অভিজ্ঞতা নেই ভাইরাসটা নিয়ে, ভ্যাকসিন হয়নি আজ পর্যন্ত আরএনএ ভাইরাস নিয়ে। তাই জন্য ব্যাপারটা বুঝতে পারছো। এবং এই ভাইরাসটা তো সব সময় নিজের মানে চরিত্র চরিত্র বদল পাল্টাচ্ছে, করছে, চরিত্র মিউটেশন বদলাচ্ছে। করছে, এবং এটা সেই জন্যই হয়তো আর এইরকম ভাইরাসের অভিজ্ঞতা যেহেতু আমাদের আগে ছিল না, সেই জন্যই হয়তো সব সময় গাইডলাইন পরিবর্তন হচ্ছে, সেটা সরকারের পক্ষ থেকে বলুন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সবসময় গাইডলাইন চেঞ্জ হচ্ছে। আজকের পরিবেশে দাঁড়িয়ে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, যেখানে লকডাউন উঠতে শুরু করেছে, আমরা আনলক 1 2 3 ফেজে এসেছি, বিভিন্ন অডিটোরিয়াম, নিয়ন্ত্রিত দর্শক সমেত বিভিন্ন অডিটোরিয়াম খুলে গেছে, শপিং মল খুলে গেছে, প্রেক্ষাগৃহ, বিভিন্ন রকম প্রেক্ষাগৃহ খুলেছে, সিনেমা হল খুলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ হিসাবে কি কি প্রিকশন নেওয়া দরকার? দেখো, মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ভুল ধারণা এসে গেছে যে লকডাউন উঠে গেছে অথবা আমাদের কিন্তু আর চিন্তা নেই। সব থেকে বেশি চিন্তার সময় এটাই। আমরা এপ্রিল মাসে, মে মাসে আতঙ্কিত হয়েছিলাম, ঘর থেকে বাইরে বেরোলে পারলে গায়ে রেনকোট লাগিয়ে ছাতা মাথায় বেরোচ্ছিলাম, মুখে মাস্ক লাগিয়ে সাংঘাতিক অবস্থায় বেরোচ্ছিলাম। তখন সারা ডিস্ট্রিক্টে 10 জন রুগী ছিলেন, এখন সারা ডিস্ট্রিক্টে 10,000 রুগী। আমাদের কিন্তু যে সময় লকডাউন ছিল, লকডাউনটা আমাকে বাঁচানোর জন্য অবশ্যই, কিন্তু সরকার নিজেকে গুছিয়ে নিচ্ছিল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে গুছিয়ে নেওয়া হচ্ছিল। এই মুহূর্তে লকডাউন উঠেছে কিন্তু করোনা কিন্তু চলে যায়নি, মহামারীটা আরো বেশি ভাবে আছে। সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন এই মুহূর্তে, আমাদের রাজ্যে 3600 মানুষ সংক্রমিত হচ্ছেন এই প্রতিদিন। এবং সেটা আমরা জানি না যে এই উৎসবের পরে কোন অবস্থায় যাবে, আমরা বারবার চিকিৎসক মহল থেকে সেটা বলার চেষ্টা করছি। তাই জন্য এই সময়ই সব থেকে বেশি আমাদের দূরত্ব মেনটেন করা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজেশন, এগুলোর প্রয়োজন আছে। বাঙালির উৎসব দুর্গাপুজো, কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসতে চলেছে, এবং বাঙালির উৎসব দুর্গাপুজো মানেই দুটো শব্দ তার সাথে জড়িত। এক হচ্ছে শপিং, দুই হচ্ছে হপিং। তো এই দুটোই এক্ষেত্রে এই বছরের নিরিখে দুটোই খুব ক্ষতিকর। তো আপনি, আপনার পরামর্শ কি, কিভাবে এই দুর্গাপুজোটাকে অল্টারনেটিভ ভাবে মানে আনন্দ করা যায়, আবার আড়ম্বর, আপনি একটা কথা বলেছেন যে আড়ম্বর যাতে না হয় এই দুর্গাপুজোটাতে, তো আড়ম্বর বাদ রেখে কিভাবে আনন্দ আনন্দ করা যায় এই দুর্গাপুজোটাকে? দেখো, দুর্গাপুজোর কোনো তুলনা হয় না এখানে, শুধু পুজোটা কিন্তু অবশ্যই সেটা থেকেই উৎস, কিন্তু উৎসবটাই সব এখানে। এবং সেই উৎসবের সঙ্গে বোধহয় ব্রাজিলের যে কার্নিভাল, তারও তুলনা হয় না। তখন দুর্গাপুজো সারা পৃথিবীর প্রায় প্রত্যেক শহরে যেখানে বাঙালি আছে সেখানে হয়। শুধু কলকাতা কেন্দ্রিক ব্যাপার তো নয়, সেটা ঢাকাতেও হয়, সেটা লন্ডনেও হয়, সেটা নিউ ইয়র্কে হয়, সেটা ক্যালিফোর্নিয়ার সমস্ত শহরে হয়, সেটা বম্বেতে বিশাল বিশাল দুর্গাপুজো হয়। তাই জন্য দুর্গাপুজোটা ছাড়িয়ে গেছে সমস্ত কিছু উৎসবকে। শুধু বাঙালির আবেগ, আনন্দ হচ্ছে, সেটা কোনো একটা ধর্মের ব্যাপারও নয়, সারা বিশ্বের এটা নিয়ে উন্মাদনা। কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব অবশ্যই দুর্গাপুজো। একটা জিনিস ভেবে দেখো, মহারাষ্ট্রে গণেশ চতুর্থী সেটা কিন্তু দুর্গাপুজোর থেকে ছোট নয়, অনেক বেশি মানুষ সেটা নিয়ে মাতামাতি করেন। এবার মাতামাতিটা আটকানো গেছে, সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। নবরাত্রি, সেখানে একটা ঐতিহ্যশালী গারবা ড্যান্স হয়, সেটা বাতিল করেছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। আমরা নিজেদের তো খুব ওই মানে প্রগতিশীল মনে করি, তারা যদি, যারা তথাকথিত প্রগতিশীল নয়, তারা সেগুলো বন্ধ করতে পেরেছে, আমরা কেন পারবো না?
প্রশাসনের সঠিক ভূমিকা আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও ঈদ, মহরম এগুলো ঘরের মধ্যে পালিত হয়েছে। আবার এর ঠিক উল্টো দিকে কিছুদিন আগেই ধরো কেরালাতে খুব আমাদের ঐতিহ্যশালী শুধু না, খুব শিক্ষিত মানুষের জায়গা, 1100-তে নেমে এসেছিল প্রত্যেক দিন। ওনাম হলো, কিছু কিছু ওদের রাজনৈতিক পালা, ওখানে আরো কিছু কাজ ছিল, সেখানে মিছিল টিছিল হয়েছে। সেই লাগামহীন উৎসবের ফলে সেই রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে গেছে প্রায় 1000%। 1130 থেকে সেটা গিয়ে দাঁড়িয়েছে 10,000, 11,000-এ প্রত্যেক দিন। স্পেনে, ইউরোপের কথা বলছি, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় সম্ভবত 8ই মার্চ কি 9ই মার্চ, এবং সেই সময় স্পেন ফুটবলের জায়গা, সেখানে একটা ফুটবল ম্যাচে প্রায় 70,000 লোক জনসমাগম হয়, এবং ঠিক তারপরেই সেখানে কোভিড আক্রমণ স্পাইকে ওঠে। তা এই যে ব্যাপারগুলো, এবং আমাদের রাজ্যেও ধরো আমরা কিন্তু মোটামুটি দেখবে ওই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবে যে কমে এসেছিল, তো অনেকখানি কমে চলে এসেছিল ফেব্রুয়ারি, এই অগাস্টের শেষে বা ইভেন মাঝামাঝি সেপ্টেম্বর পর্যন্ত অনেকখানি কমে গেছিল। তারপরে কি হলো, বিশ্বকর্মা পুজো, মহালয়া, এবং এর পর থেকে কিন্তু লক্ষণীয়ভাবে সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করলো। এই জিনিসটা একটা অশনি সংকেত। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানের বাস্তবতা বিচার করে আমাদের মানে করজোরে অনুরোধ সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে, যারা প্রশাসনে আছেন তাদের কাছে, যে এমন কিছু করবেন না যেটা একটা গণ আত্মঘাতী পরিস্থিতির সৃষ্টি হবে। মানে সংক্রমণের সুনামি, যেটা এই কথাটা আমি ব্যবহার করেছিলাম, এখন সমস্ত মিডিয়াতে এটা লেখা হচ্ছে, চিকিৎসকরা বলছেন, অবশ্যই আমরা বলছি, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, যারা পুলিশ প্রশাসন, এতদিনের পরিশ্রম কিন্তু, বা সরকারের অনেক সদর্থক উদ্যোগ ছিল, এই সাময়িক আনন্দ উন্মাদনার জন্য সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু। তাই জন্য আমরা সমস্ত প্রশাসনের কাছে এবং রাজনৈতিক দলগুলির কাছে আমরা অনুরোধ করছি, এগুলো থেকে বিরত থাকুন। প্রত্যেকটা পুজো প্যান্ডেলে জনসমাগম নিয়ন্ত্রিত করা উচিত, একবারই না হলে ভালো হতো, কিন্তু বাস্তবটা হচ্ছে অনেক লোকের রুজি রোজগারের উপর নির্ভর করে। শারীরিক দূরত্ব মেনে যদি করা যায়, পুজো মণ্ডপের প্রবেশ পথে একটা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়, সরকারি বরাদ্দ করা হয়েছে, সেই সরকারি বরাদ্দের টাকাগুলো থেকে মাস্ক কিনুন, মাস্ক কিনে যদি কেউ মাস্ক না পরে আসেন, টাকা নাই থাকতে পারে, তাকে দিন। যে জলসা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলো বন্ধ থাকুক এবার, অনেক আমরা যদি বেঁচে থাকি পরের বছর করতে পারবো। সব জায়গায় মাস্কের ছবি থাকুক, যে পুজোগুলোতে পুরোহিত আছেন, সংগঠকরা আছেন, দর্শনার্থী আছেন, সবাই মাস্ক করুন, হ্যান্ড স্যানিটাইজেশন করুন। আর ই পুজো, ই রিচুয়াল, ভার্চুয়াল দর্শন, এগুলো যদি করা যায়, মানে ওই সিঁদুর খেলা বা যেগুলো পুষ্পাঞ্জলি দেওয়া, সেইগুলো কতদূর করা সম্ভব, চিকিৎসক হিসেবে আমরা এটাতে খুব সন্দিহান। তাই জন্য আমরা চিকিৎসক মহলের পক্ষ থেকে প্রশাসনের কাছে জানিয়েছি, সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে জানিয়েছি, আমরা নতুন করে ভাবি, না হলে কিন্তু এরপরে সংক্রমণের একটা সুনামি আসতে চলেছে। আপনি তো কলকাতার বাসিন্দা, অনেক দিনের কলকাতার বাসিন্দা। এবার এই এই যে পুজোর আগের সময়টা কলকাতার তো একটা নতুন মানে অন্য রূপ দেখা যায়, মানে পেল্লায় পেল্লায় হোর্ডিং, বিভিন্ন জায়গায় পেল্লায় পেল্লায় প্লাকার্ড, তারপর বিভিন্ন জায়গায় থিম পুজোর চাকচিক্য, রাস্তাঘাট থেকে শুরু করে মানে মানুষের জীবনও বোধহয় একটা নতুন আমেজ ধরে। এবার কলকাতার পুজো এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কলকাতার পুজো দেখো, দুটো জিনিস, কলকাতার যে সেই বড় বড় কর্পোরেট পুজো বা সেগুলো নিয়ে যে ব্যানার ফেস্টুন, সেগুলো এখনো সত্যি দেখা যাচ্ছে না, বা রাস্তা বন্ধ করে যে প্যান্ডেল, সেগুলো সত্যি এখনো পর্যন্ত চোখে পড়েনি। কিছু কিছু বড় রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতায় যে সমস্ত পুজো সেগুলো হচ্ছে, কিন্তু সেগুলো আশা করি সেই বিরাট স্কেলে সেগুলো হবে না। সমস্ত দোকানে না হলেও কিছু কিছু দোকানে ভিড় উপচে পড়ছে, সেগুলো আমাদের কাছে চিন্তার ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে দেখেছো, তার কতগুলো সত্যি আমি জানি না, তার কারণ গড়িয়াহাটে সত্যি অত ভিড় চোখে আমাদের পড়েনি, কিন্তু হচ্ছে। যারা সেখানে বিক্রি করছেন, ক্রেতা বিক্রেতা, সবাই যে মাস্ক পরছেন তা নয়, এবং সেই জিনিসটা আমরা বুঝতে পারবো কবে জানো, আরো 2-3 সপ্তাহ পর থেকে। তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আনন্দ করতে গিয়ে সেই মানুষটা যদি হারিয়ে যান, তাহলে তার থেকে তো কিছু দুঃখের কিছু হতে পারে না। সেই মানুষটা হয়তো তরুণ, কিন্তু তার বাড়িতে বয়স্ক মানুষ থাকতে পারেন, তিনি সেই ভাইরাসটাকে ক্যারি করে যাচ্ছেন বাড়িতে। সেই জিনিসটা যেন না হয়, সেটা সকলকে আমরা বোঝানোর চেষ্টা করছি, মানে সোশ্যাল মিডিয়াতে, মিডিয়াতে।
আমাদের সিভিক সোসাইটি একটা আন্দোলন করা হচ্ছে, সেখান থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে। মানুষ সচেতন যদি না হয় তাহলে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ঘড়ির কাঁটাও অনেকটা পেরিয়ে গেছে। তো আমরা কিছু গানের লাইন সাজিয়েছি আপনার জন্য, এবং আপনার জীবনে ওই আবার আপনার ব্যক্তিগত জীবনে ফিরে যাব, এবং আপনার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত কিছু মানুষের নাম যদি এই গানের লাইনগুলোর পরে আপনি উল্লেখ করেন, তাহলে আমরা সমৃদ্ধ হব। আমি গানের লাইনগুলোতে যাচ্ছি তাহলে। একদম বাংলা গান এবং খুব পরিচিত গান প্রত্যেকটাই। আচ্ছা আচ্ছা। প্রথমত হচ্ছে কালজয়ী মান্নাদের গান কফি হাউসের সেই আড্ডাটা থেকে, সেই 7 জন নেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি। দেখো, কিছুদিন আগে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু ভাই ডক্টর অর্ক সেন তাকে হারিয়েছি। আমার ছোট ছিল, মারা গেছে কোভিডে। অত্যন্ত প্রিয় ছিল আমার, এবং সে চলে গেছে, তার কথা মনে পড়ছে। এবং গত মাসে গাড়ি দুর্ঘটনায় আমার আরেক বন্ধু মারা গেছে। তা এরকম যারা চলে যাচ্ছেন তাদের কথাই মনে পড়ছে, যাদের হয়তো চলে যাওয়ার সময় আসেনি তাদের কথাই মনে পড়ছে, এবং এদের সংখ্যাটা অবশ্যই তাই। আমরা তো সবসময় আশাবাদী, সেটাই থাকবো। দ্বিতীয় হচ্ছে যে লাইনটা রেখেছি, এটাও খুব পরিচিত গান এবং আপনারা হয়তো খুব পরিচিত একটা গান, সেটা হচ্ছে মুছে যাওয়া দিনগুলো আমার যে পিছু ডাকে। অবশ্যই নস্টালজিয়াতে সবাই আমরা ভুগি, কিন্তু নস্টালজিয়াতে আটকে থাকলে হবে না। কিন্তু নস্টালজিয়ার মধ্যে একটা অ্যালজিয়া আছে, অ্যালজিয়া মানে ব্যথা। সবকিছুই তো ব্যথা না, আনন্দের সময়ও ছিল। তাই জন্য আগে যেটা হয়েছে সেটাই খুব ভালো, এখন যেটা হচ্ছে সেটা খুব খারাপ, এরকম ব্যাপার না। সেই প্লেটো 2000 বছর আগে বলে গেছিলেন যে আজকালকার মানে প্রজন্মের হাতে পড়ে পৃথিবীটা উচ্ছন্নে যাবে। এরা ঈশ্বর বিশ্বাস করে না, এরা গুরুদেবকে বিশ্বাস করে না, এরা শিক্ষকদের পছন্দ করে না, এদের হাতে পড়ে পৃথিবীর উচ্ছন্নে যাবে। আজ থেকে 2500 বছর আগে পৃথিবী উচ্ছন্নে যায়নি। তাই জন্য আমরা এতটা কিন্তু বুড়ো হওয়া উচিত না। শুধু মুছে যাওয়া দিনগুলোই কিছু ডাকলে হবে না, স্বপ্নের দিনগুলো তোমাকে ডাকতে হবে। তবু এই লাইনটা শুনে আপনার কার কথা মনে পড়লো আপনার জীবনের? দাদু দিদার কথা, আমার বাবার কথা। আচ্ছা। তারপরে হচ্ছে আমারে তুমি অশেষ করেছো। আমার মার কথা। আচ্ছা, এটা কিন্তু মানে ধৃষ্টতা মার্জনীয়, আমি প্রথমে বলে দিচ্ছি। খুব পরিচিত একটা গান অঞ্জন দত্তের, তার একটা লাইন, এটা কি 2441139? দেখো, আমি এটার সঙ্গে কোনো রোমান্টিসিজম আমার ক্ষেত্রে জড়িত না। আমার ক্ষেত্রে এটা একটা মফস্বলের ছেলের কাছে এত বড় ডিজিটের একটা নাম্বার। ভয়ে ভয়ে অনেক বিখ্যাত মানুষ করতাম, এইটা গলা কেঁপে যেত, সেই সময়টার কথা মনে পড়ছে। এখন বর্তমানে এইটা 7টি ডিজিটের নাম্বার মানে ছিল, আমাদের ফোন নাম্বার ছিল 3160। কলকাতাতে এসে প্রথম অত বড় ডিজিটের নাম্বার ছিল। আচ্ছা, এর পরেরটা তো মানে অভিযোগ বলতে পারেন, আবার অনুযোগ বলতে পারেন, অনেক সময় ঠিক অনেক সময় ভুল। তবু আপনার কার কথা মনে পড়ছে এই গানটা শোনার পর, এই লাইনটা শোনার পর জানতে চাইছি। ও ডাক্তার। না, আমার এটা যে বিখ্যাত গান, সেই গানটার সঙ্গে আমি সহমত নই। একদম পরিষ্কার বলছি, আমরা কোনো চিকিৎসকরা এই গানটার সঙ্গে সহমত নই। এবং ডক্টর অনির্বাণ দত্ত আমার জুনিয়র এবং খুব অত্যন্ত সে প্রতিভাবান। তার একটা গান ও ডাক্তার, সেটাও জনপ্রিয় হয়। এবং আমার কিন্তু ও ডাক্তার বলতে প্রথমে অনির্বাণের কথা মনে পড়ে। দেখুন, খুব নম্র ভদ্রভাবে সে প্রতিবাদ করেছে ওই গানটার। একটা আলকাতরার রঙে আঁকা একটা সমাজের একটা অংশকে, একটা পেশাকে একেবারেই সমর্থন করি না। যদিও আমি সেই শিল্পীকে অত্যন্ত পছন্দ করি, তার আমি অত্যন্ত ভক্ত, তিনি অসম্ভব প্রতিভাবান। কিন্তু যেভাবে এই গানটাতে একটা পেশাকে কালিকা একদম কর্দম লিপ্ত করা হয়েছে, সেটা আমি মানি না। অনির্বাণদার গানটা আমিও শুনেছি, এবং সত্যি একটা ঠিকঠাক জবাব। হ্যাঁ, এবং এই সময়ের নিরিখে দাঁড়িয়ে একটা ঠিকঠাক জবাব। এই সময়ের নিরিখে দাঁড়িয়ে, হ্যাঁ,
এই সময় নিরিখে দাঁড়িয়েই আমরা পরবর্তী সেগমেন্টে যাব, যেটা হচ্ছে যে এই কিছুদিন আগে মানে এটা 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 একটা হয়তো অনেক দিনের প্রসেস, অনেক দিন ধরে ঘটে আসছে, কিন্তু তবু কিছু ঘটনা তো আমাদেরকে নাড়িয়ে দিয়েই যায়। এনআরএস এর জুনিয়র ডাক্তার পরিবহ দাকে মারা হলো। আহ আহ, এ- মানে সেটা যে কতটা ন্যক্কারজনক একটা ঘটনা এবং ডাক্তার আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা এই সময়টা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই সময় ভালো থাকার জন্য ডাক্তাররা, আমাদেরকে ভালো রাখার জন্য ডাক্তাররা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমরা জানি এই কোভিডে একদম সামনের সারিতে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, কিছু ডাক্তার মারা গেছেন অলরেডি, এই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং প্রত্যেকের দুঃখে সমব্যথী হয়েই আমরা পরবর্তী সেগমেন্টে কিছু কথা রেখেছি, কিছুটা পানিং করার চেষ্টা করেছি। তো সেইগুলো নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো। প্রথম বলো। হচ্ছে, পান থেকে খসলে চুন, ডাক্তারদের গায়ে হাত তুলুন। একেবারেই হওয়া উচিত না। আমি তো বললামই যে পৃথিবীর যে সমস্ত সভ্য দেশ আছে সেখানে এটা জিরো টলারেন্স এই ব্যাপারটায়। চিকিৎসকের গায়ে হাত তোলা, শিক্ষকের গায়ে হাত তোলা, এর থেকে দুঃখের ব্যাপার কিছু হতে পারে না। আর সবসময় মনে রাখবেন, ডাক্তারবাবু আপনার বাড়ি থেকে এসে আসা একজন ছেলে বা একজন মেয়ে, এই কথাটা ভাববেন। আপনার বাবা হতে পারেন একজন চিকিৎসক, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে একজন চিকিৎসক। কেন তার গায়ে হাত তুলবেন? এটা তো তার পেশা, এটা তার পেশার জন্য সে আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে, কখনো পেরেছে কখনো পারেনি। কিন্তু তার জন্য তার গায়ে হাত তোলাটা কোনোভাবেই সেটা সমর্থন করা যায় না। আনমিউট করো। মাফ করবেন। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা পেল্লায় পেল্লায় অ্যাড থেকে ফেয়ারনেস স্ক্রিমের, তো আমরা যদি এর এগেনস্টে এইরকম একটা কোম্পানি খুলি, কিরকম হয়? না, এটাও ডার্ক অ্যান্ড আগলি, এটা ভুল কথা। তো এখন ডার্ক মানে আদৌ আগলি নয়, আর ফেয়ার মানেই লাভলি নয়, তাই তো? তাই জন্য রং যার যেরকমই হোক, আসল তার পরিচয় কিন্তু গায়ের চামড়া থেকে কখনোই হয় না। সেটা আমি একদম। কখনোই মানি না। মেলানোসাইট কার ক্ষেত্রে কত আছে সেটার ভিত্তিতে একজন মানুষের পরিচয় কখনো হতে পারে না। আসল পরিচয়টা কিন্তু মস্তিষ্কে এবং হৃদয়ে। তারপর হচ্ছে যে এই সময়ে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে হু ইজ হু। না দেখো, এটাও খুব একটা এখন ওই চটপটা চুনমুড়া একটা কথা যে হু এর বিরুদ্ধাচরণ করতেই হবে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা গড়ে উঠেছিল এবং ইউনাইটেড নেশনের মতো এটাও একটা মহৎ কাজের জন্যই হয়েছিল। বহু বছর ধরে আমাদের সারা পৃথিবীর সব দেশের অর্থেই এটা গড়ে উঠেছে। তাকে টার্গেট করে তাকেই আবার বলছি সেই কেষ্টা বেটাই চোর করা বোধহয় উচিত না। তাহলে আমাদের আসল জায়গা থেকে আমাদের চোখটা সরিয়ে নেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, হু কোনো দেশের সম্পত্তি নয়, সারা পৃথিবীর সম্পত্তি। এবং তাদেরও কোনো অভিজ্ঞতা ছিল না এরকম ভয়ঙ্কর একটা জিনিসের কথা নিয়ে বলার জন্য। আমরা যেরকম প্রাথমিকভাবে অনেক ভুল কথা জানতাম, ভুল কথা বলেছি, হুও বলেছে, আইসিএমআরও বলেছে, এই সরকারও বলেছে, ওই সরকারও বলেছে, এই দলও বলেছে, ওই দলও বলেছে। তাই জন্য একজনকে টার্গেট করে গুলিবিদ্ধ করা উচিত নয়। তোমার আবার কিছু জিনিস চাপা দেওয়ার জন্য বা কিছু জিনিসকে আটকে দেওয়ার জন্য হয়তো বা কাউকে দোষারোপ করাটা আমাদের অনেক দিনের অভ্যাস। সেইখান থেকেই এই যে সিচুয়েশনটাকে, এটাকে কি প্ল্যান্ডেমিক সিচুয়েশন বলা চলে? আহ, কে প্ল্যান করছে তার উপর এটা, এবং কে ইনফোডেমিকও হচ্ছে সেই ইনফোটা কে দিচ্ছে তার উপরে। জানতে হবে, পৃথিবী যে কোনো ঘটনা, সেটা ভালো হোক খারাপ হোক, সেটাকে কাজে লাগানোর জন্য কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করে, এবং তাদের দিক থেকে সেটা অবশ্যই প্ল্যান্ডেমিক। কিন্তু যারা চিকিৎসকরা বলো, যারা সাধারণ মানুষ মারা যাচ্ছেন, যে চিকিৎসা কর্মী, যে পুলিশ কর্মী মারা যাচ্ছেন, তাদের কাছে এটা প্ল্যান্ডেমিক নয়, তাদের কাছে এটা প্রাণডেমিক, তাদের প্রাণ বাঁচানোর জায়গায় চলে যাচ্ছে। প্ল্যান্ডেমিক পুরো জিনিসটাই একটা চক্রান্ত, এটা আমি চিকিৎসক হিসেবে মনে করি না। এর পরবর্তী যে শব্দটাতে বা যে ফ্রেজটাতে আমরা যাব, সেটা হচ্ছে, আচ্ছা আপনি কি মার্ক্সবাদে বিশ্বাস রাখেন? মাস্ক বাদে অবশ্যই বিশ্বাস রাখি। মাস্ক পরাটা, এই যে ভাইরাসটা, সেটা আহ, আমাদের কতগুলো জলকণা বাহিত হয়ে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে, হাঁটছি, কথা বলছি, আহ, তার একটা হিসেব পাওয়া যাচ্ছে, সেটা 10 ফুট দূরে যাচ্ছে কি 12 ফুট দূরে যাচ্ছে সেটা কথা নয়। কথা হচ্ছে সেটা যাচ্ছে কিন্তু ওই ড্রপলেটের মাধ্যমে। সেটাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে আমিও মাস্ক পরে থাকবো, তুমিও মাস্ক পরে থাকবে।
আমি জানি না তুমি সংক্রমিত কিনা, তুমিও জানো না আমি সংক্রমিত কিনা। তাই জন্য মাস্ক বাদে বিশ্বাস করাটা বাধ্যতামূলক এই মুহূর্তে। আচ্ছা, আজকের শেষ আমাদের তরফ থেকে আজকের শেষ প্রশ্ন বা শেষ কথা, সেটা হচ্ছে শারীরিক দূরত্ব, না সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব, সামাজিক সংহতি। খুব সুন্দর বলেছো। আমরা সবসময় ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বলি, আমরা কখনোই ভুলে যাই যে সোসাইটিটাকে কাছে আনার কথা। এইটাই সেই সময়, এই গত 6 মাস ধরে অনেক মানুষ ছিলেন, অনেক বয়স্ক মানুষ ছিলেন যাদের কেউ নেই, তাদের হয়তো সন্তান সন্ততি অন্য শহরে আটকে আছেন বা পৃথিবীর অন্য দেশে আটকে আছেন, তাদের বাজারটুকু করে দেওয়ারও কেউ নেই। মনে রাখতে হবে তাদের খবর নেওয়া যে তার বাজার করার দরকার আছে কিনা। যারা তরুণ তাদের কাছে সেই দায়িত্বটা কিন্তু আশা করা যায়। সেটা শুধু কলকাতা শহর নয়, সমস্ত মফস্বল শহরে, গ্রামে গঞ্জে, এবং করছেও। তোমাদের বয়সী তরুণরাই সেটা করছেন। কারো রক্তের দরকার হচ্ছে কিনা, কাউকে হাসপাতালে ভর্তি করার, কোভিড এসছে বলে নন কোভিড অসুখগুলো চলে যায়নি। লোকের গলস্টোনও হচ্ছে, লোক গর্ভবতীও হচ্ছেন, লোকে হার্ট অ্যাটাক হচ্ছে, লোকের স্ট্রোক হচ্ছে, সবকিছুই আছে। প্রশ্ন করতে হবে তার হাসপাতালে যাওয়ার দরকার আছে কিনা। তাই জন্য সামাজিক সংহতি কিন্তু আমাদের গড়ে তুলতে হবে, এবং তার সঙ্গে শারীরিক দূরত্ব, দুটোকে একসাথে নিয়ে চলতে পারলে আমরা এই এই মানে অভূতপূর্ব ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারবো। একদমই তাই। এইটাই আমাদের মোটো হওয়া উচিত, বা এটাই এর পর থেকে আমাদের লক্ষ্য হওয়া উচিত। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন শারীরিক দূরত্ব যতটা সম্ভব শারীরিক শারীরিক দূরত্ব বজায় রেখেই সামাজিক সংহতিতে আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। এভাবেই হয়তো আবার সবটা স্বাভাবিক করে নেওয়া সম্ভব, সবটা স্বাভাবিক হবে, আমরা চিরকালই আশাবাদী। এবং ওই যে একদম খুব খারাপের জন্যই প্রিপারেশন নিয়ে রাখি আমরা, এবং ওই হোপ ফর দ্য বেস্ট ধরেই এগোই। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের পেজ এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম আপনার সাথে এতক্ষণ কথা বলে। অসংখ্য একটা ধন্যবাদ জিনিস আমিও লক্ষ্য করিনি, আমার এই যে পাঞ্জাবির রংটা কিন্তু আমার স্কুলের সেই প্যান্টের রংটা, এতক্ষণ খেয়াল করিনি। খুব ভালো লাগলো সুদীপ্ত, তোমাদের এই প্রচেষ্টা সফল হোক, এবং 1 ঘন্টা 51 মিনিট 21 সেকেন্ড ধরে আমার এই জঘন্য বক্তব্য কেউ শুনেছেন, বা সেটা আমার কাছে একটু অস্বাভাবিক। তার সমস্ত কৃতিত্ব তোমার এবং তোমার বন্ধুদের। তোমাদের এই ব্যাপারটা সফল হোক, এবং আমাদের যারা আরো অনেক প্রাক্তনী আছেন তাদের তোমরা আনো, আমাদের যারা অত্যন্ত ভালো শিক্ষক মশাইদের আমরা পেয়েছি তাদেরও এই প্ল্যাটফর্মে তোমরা নিয়ে এসো। মানুষের জন্য ভালো কাজ করছো, সমাজের জন্য তোমরা খুব সুন্দর কাজ করছো চিরন্তনীর পক্ষ থেকে। তোমাদের আমি সাধুবাদ জানাই, তোমাদের শুভেচ্ছা জানাই। অসংখ্য ভালো ধন্যবাদ থেকো। স্যার আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তীকালেও যখন প্রয়োজন হবে আমরা জানি আপনাকে সাথে পাবো, পাশে পাবো। আবার এই সবটা স্বাভাবিক হয়ে গেলে আমরা একসাথে দেখা করব, দেখা করে কথাবার্তা বলা দরকার, অনেক প্ল্যান করা দরকার এই পরিস্থিতিটাকে আবার অবশ্যই। স্বাভাবিক করে নেওয়ার জন্য। আজকের মতো ঠিক আছে, শুভরাত্রি। ভালো থেকো।